এখন বিকেল হয়ে এসেছে। মন্দির বাজার রাস্তার দুই পাশে সার দিয়ে বসেছে দোকান। লোকজন জিনিসপত্র কেনা বেচা করছে, চলাচল করছে রাস্তা দিয়ে। তারই মধ্যে 6 জোড়া চোখ খুব সন্তর্পণে নজর ঘুরিয়ে দেখে নিচ্ছে চারপাশের ভিড়টাকে। ওই পথ চলতি লোকেদের মাঝে একজনের পেছনে আর একজন করে সার দিয়ে হেঁটে যাচ্ছে 6 জন বৃহন্নলা, অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষ। তাদের মুখে কোনো কথা নেই, দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ। তাদের প্রত্যেকের হাতে ধরা একটা করে বড় বাজারের ব্যাগ। প্রত্যেকটা ব্যাগের ওপর থেকে কাপড়, শাড়ির আস্তরণ দেখা যাচ্ছে। বোঝাই যায় খুব আঁটো-সাঁটো করে সেগুলো ভরা। কিন্তু বাইরে থেকে যা কিছু দেখা যায় তার ভেতরে যে অন্য কিছু লুকিয়ে নেই, তাই বা কি করে কেউ বলতে পারে? তেমনি ওই ব্যাগগুলোর ভেতর যদি শুধু জামা কাপড়ই থাকে, তাহলে শেষের জনের হাতে ধরা ওই সাদা ব্যাগটার কোণের দিকটা ও কোন গাঢ় লাল তরলে ভিজে উঠছে। ব্যাপারটা লক্ষ্য করতে পেরেই সেই বৃহন্নলাটি নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে ফেলল ব্যাগটা। এদিক ওদিক চোখ ঘুরিয়ে একবার দেখে নিল সে, পাছে অন্য কেউ ব্যাপারটা না লক্ষ্য করে নেয়। তারপর আবারও বাকিদের সাথে নিঃশব্দে হাঁটতে হাঁটতে মিশে গেল ভিড়ের মধ্যে। শুধু রাস্তার ধুলোর মধ্যে সবার অলক্ষ্যে পড়ে থাকল তাজা লাল তরলের একটি বিন্দু। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজকেও আপনাদেরকে শোনাব এক হাড় হিম করা কাহিনী। লেখক বিশ্বদীপ সরকারের গল্প অবলম্বনে চেটুকতন্ত্রম। প্রথমেই বলে রাখি, আজকের গল্পটি দুর্বল হৃদয়ের শ্রোতাদের জন্য নয়। গল্পের মধ্যে এমন কিছু ভয়ানক দৃশ্যের বর্ণনা আছে যা হয়তো দুর্বল মনের মানুষদেরকে অস্বস্তিতে ফেলতে পারে। তাই গল্প শোনা শুরু করার আগে অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন। চলুন তবে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। বিশ্বদীপ সরকারের কাহিনী চেটুকতন্ত্রম। বাহারপুর মফস্বলের পাশ দিয়ে বয়ে গিয়েছে টিপাই নদী, আর এই নদীর পাশ ধরে চলে গিয়েছে এই মফস্বলের বড় পিচ রাস্তা, যার ধারে ধান, পাট সহ নানা সবজি চাষের বিস্তীর্ণ জমি। এই সব ক্ষেত পেরোলেই নদীর পাশে রয়েছে অন্নপূর্ণা মন্দির, সাথে মন্দিরকে ঘিরে গড়ে ওঠা বাজার। আর এই মন্দির ছাড়িয়ে আরো এগিয়ে গেলে পরে বাহারপুরের জঙ্গল, যা নদী পার ধরে আরো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ছোট ছোট ঝোপসহ বিরাট বিরাট সব বড় বড় গাছের উপস্থিতি সেই জঙ্গলে। তবে বাহারপুর নামেই মফস্বল। এত বড় জনবসতির খুব কম অংশই একটু সম্ভ্রান্ত। তাছাড়া বাকিটা এখনো গ্রাম। বিস্তীর্ণ চাষের ক্ষেতের এক প্রান্তে লোকবসতি এবং অপর প্রান্তে মন্দির সংলগ্ন বাজার এলাকাতেই কেবল গুটি কয়েক হলুদ আলোর ল্যাম্পপোস্ট। এতে করে অন্ধকার দূর হওয়ার বদলে যেন আলো আধারির রহস্যই আরো বেশি করে ঘনায় সেখানে। ঘড়ির কাঁটা রাত 8টা পেরোলেই রাস্তাঘাট একেবারে শুনশান হয়ে যায়। নিকটবর্তী শহর বলতে তাও প্রায় এখান থেকে 11 কিলোমিটার দূরে।
তবে তার দৌলতেই এই সবে মাত্র বিদ্যুতের খুঁটি বসেছে কয়েকটা জায়গায়। তবে তার বিস্তৃতি বাহারপুর হয়ে ওই মন্দির বাজার পর্যন্তই। জঙ্গলের রাস্তাতে এখনো কোনো আলোর ব্যবস্থা হয়নি, তাই রাত হলেই সেই জঙ্গল নিজেকে মুড়ে ফেলে অন্ধকারের চাদরে। বাহারপুর জঙ্গলের রাস্তা পেরোলে পরবর্তী এলাকা এখনো ভরা গ্রাম। রাত হলে জঙ্গলের মতোই অন্ধকারে ডুবে যায় সেই অঞ্চলও। বাপি, সোমক আর ফিরকি 3 বন্ধু। বাপি শহরের ছেলে, সোমকের বাড়ি এই বাহারপুরের সম্ভ্রান্ত এলাকায়, আর ফিরকি থাকে তুলনামূলক গ্রামের দিকে। ওদের প্রথম দেখা হয় শহরের কলেজে পড়তে গিয়ে, আর বন্ধুত্বের বয়স তাও প্রায় 7 বছর হতে চলল। যদিও কলেজ শেষ করে ওরা এখন নিজেদের মতো করে প্রতিষ্ঠিত, নিজেদের কাজে ব্যস্ত। তবে মাসে 2-1 বার তাদের দেখা হয়, নয় বাজারে, না হয় কাছের নদীর ধারে একসাথে ঘুরতে গিয়ে। তাছাড়া সোমক আর বাপি তো মাঝে মধ্যে ফিরকির এনজিওতে আসে। ওদের প্রত্যেকের জীবনের ধারাটা আলাদা, তাই 3টে জীবন আলাদা আলাদা 3টে গল্প বলে। সোমকদের পারিবারিক ব্যবসা রয়েছে। বাবা মা নেই ছেলেটার, ছোটবেলা থেকেই জেঠুর কাছে মানুষ। বর্তমানে সেই এখন ব্যবসার সবকিছু দেখভাল করে। ওর জেঠু নিকুঞ্জবাবুও বিয়ে থাওয়া করেননি, ছোট থেকেই তিনি দেখভাল করছেন সোমককে। এবার আসি বাপির কথায়। ছাপোষা মধ্যবিত্ত পরিবারের ছেলে সে, ছোটবেলা থেকেই তাই অভাব, সংসারের টানা পোড়েন এসব দেখতেই অভ্যস্ত। আর সেই চাপেই মাস্টার্সটা কমপ্লিট করা হয়নি তার। পড়তে পড়তেই কলেজ ক্যাম্পাসিংয়ে শহরের একটা আইটি কোম্পানিতে চাকরি নেয় সে, তাতেই মোটামুটি চলে যাচ্ছে তার। এদের মধ্যে ফিরকির গল্পটাই সব থেকে আলাদা। 7 জন বৃহন্নলার একটি দল ওকে রাস্তার ডাস্টবিনের ধারে কুড়িয়ে পেয়েছিল। তাদের প্রধান ছিল বিনা সর্দারনি, সাথে লতিকা, চামেলি, ইরা, কদম, শ্যামা আর রূপালী। লতিকা প্রশ্ন করেছিল, কি রে বিনা সর্দারনি, কি করবে এরে নিয়ে এখন? একটু চুপ থেকে কিছু একটা ভেবে বিনা বলেছিল, এরে আমি নিয়ে যাব, আজ থেকে আমরাই ওর মা। কি বলছিস সর্দারনি? পুলিশে খবর দিবি না? ওর বাবা মাকে খুঁজতে হবে তো নাকি? ওরে মুখ পুরি, তুই কি এখনো বুঝলি নে? ওর বাবা মা আর আসবে নে, ওরে ফেলে দেখেছে ওরা। মেয়ে সন্তান হয়েছে কিনা তাই ফেলে দেখেছে। একটু শ্বাস নিয়ে বিনা আবার বলে ওঠে, সেই কোন ছোটবেলায় আমাদের বাবা মা আমাদেরকে দিয়ে গেছিল গুরুর বাড়ি। বলি আর ফিরেছিলিস কোনোদিন নিজের বাড়ি? হ্যাঁ, কে জানে আর কতদিন শরীরে গড়নের বৈষম্যের জন্য মানুষ হয়েও এরকম রাস্তাঘাটে পড়ে থাকতে হবে। তবে এ মেয়েকে আমরা নিয়ে যাব, মানুষের মতো মানুষ করবো একে। কিরে কিরে বল, তোরা বল, আমরা পারবো না সবাই মিলে এই মেয়েটাকে মানুষ করতে? বল। সেদিন বাকিরা সবাই একযোগে বলেছিল, হ্যাঁ রে সর্দারনি, আমরা পারবো। আলবাত পারবো না কেন? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো পারবো। এর নাম আমি দিলাম ফিরকি। ওরে তোরা গান ধর, এতদিন লোকের বাচ্চা নাচিয়েছি, আজ ভগবান আমাদের কোল ভরে দিছে। চল, আর ধান্দা না, মেয়ে নিয়ে বাড়ি চল দেখি। ফিরকি নামের অর্থ হলো রঙিন কাগজের হাওয়া চরকি। আর ওই যে ছোটবেলায় সেই মেলাতে বাঁশের মাথায় গুঁজে রং বেরঙের কাগজের চরকিগুলো বিক্রি হতো না, হাওয়া লাগলে সেগুলো আবার বনবন করে কি সুন্দরী না ঘুরত, সেই ফিরকি।
তার ছোঁয়ায় সাত মাইতে রাখি তারে মনের মনি কোঠা ঘরে ফিরকি সোনা মা আমাদের কাঁদিস নে আর বুকে আয় বুকে আয় বুকে আয়। এরপর ওরাই ফিরকিকে নিয়ে এসে বসবাস শুরু করে বাহারপুরে। হাতের কাজ, পুতুল তৈরি, সেলাই করা, এরকম নানা কাজ করে পয়সা জোগাড় করে ফিরকিকে মানুষ করেছে তারা, পড়াশোনা শিখিয়েছে। ওর 7 মায়ের ভালোবাসায় ওকে একটা সুস্থ সুন্দর জীবন দিয়েছে। অনাথ হয়েও তাই 7 জন মায়ের আদর পেয়েছে সে। এখন ফিরকি তাদের বাহারপুরেই একটা এনজিওতে বাচ্চাদের পড়ায় আর তাদের দেখভাল করে। এরকমই একদিন এনজিও থেকে ফিরে ঘরটা অন্ধকার করে শুয়েছিল ফিরকি। সারাদিনের খাটনির পর একটু আরাম করা আর কি। এমন সময় মোবাইলটায় একটা মেসেজ এলো। ফিরকি একটু বিরক্ত হয়েই বলল, উফ, এখন আবার কে মেসেজ করছে? মোবাইলটা হাতে নিতেই দেখলো সোমক মেসেজ করছে। মেসেজে লেখা, ফিরকি, এনজিও ডোনেশনের ব্যাপারে কিছু কথা ছিল, আমাদের বাড়িতে এখনই আয়, একটু দরকার আছে। বিছানায় উঠে বসল ফিরকি। শেষ 2 বছর ধরে সোমক এনজিওতে বেশ বড় একটা পরিমাণ টাকা ডোনেশন দেয়। ফলে বাচ্চারা আগের থেকে অনেক ভালো আছে, দুস্থরা অনেক বেশি পরিষেবা পাচ্ছে। যদিও সোমকদের অত বড় ব্যবসার উপার্জনের তুলনায় সে টাকা কোনো ব্যাপারই নয়, কিন্তু ওই দুস্থ বাচ্চাগুলোর জন্য তা অনেক। আসলে এই ডোনেশনের পিছনে একটা কারণ আছে। কলেজে থাকতে থাকতে সোমক একবার একটা অঘটন ঘটিয়েছিল। ফিরকিকে প্রপোজ করে বসেছিল সে, কিন্তু ফিরকি যখন ওর মুখের ওপর না করে দিয়েছিল তখন অনেকবার অনুরোধ করেছিল সোমক। তারপরেও ফিরকি রাজি না হওয়ায় ফলস্বরূপ সোমক হঠাৎ খুব রেগে গিয়ে চিৎকার করে বলেছিল, আমার কিসের কমতি আছে রে ফিরকি? তুই আমাকে রিজেক্ট করতে পারিস না, পারিস না আমাকে রিজেক্ট করতে। 100 বার পারি রিজেক্ট করতে। তোর সব থাকলেও তোর উল্টো দিকের মানুষটা কি চায় না চায় সেটা বোঝার মতো ক্ষমতা তোর নেই। আর এরকম একটা মানুষকে আমি পছন্দ করি না। তাছাড়া আমি তোকে শুধু ভালো বন্ধু হিসেবে দেখি, এর থেকে বেশি কিছু নয়। যদিও সেই সময় বাপির চেষ্টায় 2 জন শান্ত হয়। এরপর আর কিছু বলেনি সোমক। তারপর অনেক দিন কলেজ কামাই করে যেদিন সে ফিরল, সেদিন অনেকবার ক্ষমা চেয়ে ফিরকিকে সে বলেছিল, ফিরকি, তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। সেদিন খুব বাজে ব্যবহার করে ফেলেছি আমি। ওরকম করা আমার একদম ঠিক হয়নি। আমরা না হয় আগের মতো বন্ধু হয়েই থাকবো। প্লিজ, যা হয়েছে ভুলে যা প্লিজ ফিরকি। ফিরকি এরপর মাপ করে দেয় সোমককে। আবারও বন্ধু হয়ে যায় ওরা। যদিও ফিরকি ওর ব্যবহারে বুঝতে পারত যে সোমক এখনো দুর্বল তার প্রতি। কলেজের লম্বা লাইনে আগে জায়গা রাখা, ভারী ব্যাগ টেনে নিয়ে বয়ে যাওয়া, আরো কত কি। আর এখন তো ফিরকির এনজিওতে মাসে মাসে অনেকটা টাকা ডোনেট করে সে। তাই নিজের জন্য না হলেও অন্তত বাচ্চাগুলোর কথা ভেবে যেতেই হবে ফিরকিকে। তবে ফিরকি ঠিক করে এই সন্ধেবেলা সে যাবে না, কাল সকালে যাবে। তার এই মনের ইচ্ছা মেসেজে টাইপ করে সেন্ড করতেই যাচ্ছিল, কিন্তু সেন্ড অপশন ক্লিক করার আগেই একটা কল ঢোকে ফিরকির মোবাইলে। এনজিও থেকে কল আসছে। কলটা রিসিভ করতেই মোবাইলের ওপাশ থেকে বিনিতাদির গলা ভেসে আসে। হ্যালো। আরে ফিরকি, দেখো না, মিলি তো কেঁদে কেটে একাকার। তোমাকে ছাড়া এই মেয়ে যেন কিছু বোঝেই না। এদিকে আবার ওর ওষুধগুলো কাল শেষ হয়ে যাবে। থাক বিনিতাদি, ওকে বকো না তুমি। বেচারি কথা বলতে পারে না। আমি যাচ্ছি, দাঁড়াও। ফোনটা কেটে একটা দীর্ঘশ্বাস ছাড়ল ফিরকি। তারপর সেন্ড অপশনটা আর ক্লিক করা হয় না তার। মেসেজটা ব্যাক স্পেস দিয়ে মুছে নতুন করে লেখে, আমি 8 ঘন্টার মধ্যেই তোর বাড়ি যাচ্ছি সোমক।
কিছু কিছু সময় পরিস্থিতি মানুষকে বাধ্য করে। সেরকমই এখন মিলির ওষুধের জন্য টাকাটা খুব দরকার। শুধু মিলি কেন, বাকি বাচ্চাদেরও ওষুধ আর ডাক্তার খরচা তো আছেই। তাই সোমকদের বাড়ি ডোনেশনের জন্য যাওয়াটা খুব দরকার। বরং মিলিকে এনজিও থেকে সাথে করে নিয়ে তারপর সোমকদের বাড়ি যাবে সে। ফিরকিকে তাহলে একাও যেতে হবে না, আর মিলিও তার সাথে ঘুরতে পেরে বেশ মজাই পাবে। সেই মতো মিলিকে সাথে নিয়ে সোমকের বাড়ি পৌঁছায় ফিরকি। সোমকদের বাড়ির বড় ফটকটা পেরিয়ে ফিরকি আর মিলি ভিতরে ঢুকে আসে, কিন্তু চারিদিকে কাউকেই দেখতে পায় না তারা। এমনকি চাকর বাকরও নেই। দু একবার সোমকের নাম ধরে ডাকে ফিরকি, সোমক, সোমক, আই সোমক। সাড়া না পেয়ে তারপর সিঁড়ি বেয়ে উঠে গেল ওপর তলায়। সোমক, কিন্তু সেখানেও কাউকে দেখতে পেল না। সোমক। ফিরকি ওপরের বড় হলটার একটা সোফায় মিলিকে বসিয়ে রেখে বলল, তুই এখানে চুপটি করে বস, কোথাও যাবি না, কেমন? আমি আসছি। হাতের ছোট ব্যাগটা থেকে মোবাইলটা বার করে এবার সোমকের নাম্বারটা ডায়াল করলো ফিরকি। রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না। এবার ফিরকি হল থেকে বেরিয়ে বারান্দা দিয়ে সোজা চলে যায় সোমকের ঘরের সামনে। দরজাটা ভেজানো রয়েছে। আর একবার কল করে সে। এবার সোমকের মোবাইলের রিংটোনটা স্পষ্ট শুনতে পায় ও। আরে, শব্দটা তোর ঘরের ভেতর থেকেই আসছে। একটু অবাক হয় ফিরকি। কি ব্যাপার, মোবাইল বাজছে অথচ ঘরের ভেতর সোমকের কোনো সাড়া শব্দ নেই? এমনটা কেন? কৌতূহলের বশে দরজায় একটু চাপ দিতেই খুলে যায় সেটা। ভেতরে ঢুকে যায় ফিরকি, তবে চারপাশে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পায় না। কিন্তু টেবিলের ওপর মোবাইল ফোনটা তখনও বাজছে। ঘরের মধ্যে আরো দু এক পা এগিয়ে যায় ফিরকি। তারপর টেবিলের ওপর থেকে ফোনটা হাতে তুলে নিতেই যাবে, এমন সময় হঠাৎ পেছন থেকে শক্ত দুটো হাত এসে চেপে ধরে ফিরকির মুখ, আর তারপরে কোমর। এহেন অতর্কিত আক্রমণে প্রথমে প্রচন্ড চমকে যায় ফিরকি। তারপর ব্যাপারটা বুঝতে পেরেই ছটফট করতে শুরু করে। কিন্তু ওই বজ্র আটুনি থেকে নিজেকে মুক্ত করা অত সহজ কথা নয়। সেই আসরিক বলের কাছে কিছুই করতে পারে না ফিরকি। মৃদু গোঙানি বেরিয়ে আসছে তার মুখ থেকে। এতক্ষণেও বুঝতে পারে ভয়ানক এক ফাঁদে পা দিয়েছে ও, আর কিছুই করার নেই। ধীরে ধীরে অবসন্ন হয়ে আসে ওর দেহ। অর্ধচেতন অবস্থায় ও বোঝে যে ওর সকল বাধা দেওয়ার প্রয়াস এবার ব্যর্থ হয়ে যাচ্ছে, আর ওর সমস্ত শরীরটাকে কলঙ্কিত করছে ওই আক্রমণকারী। প্রবল ব্যথা যন্ত্রণায় ফিরকির চোখের কোণ থেকে গড়িয়ে পড়ে জলের ফোঁটা। এক ধ্বংসাত্মক দানবিক শক্তি একটা একটা করে ছিঁড়ে দিতে থাকে ফিরকির রঙিন কাগজের তৈরি প্রত্যেকটা ফিতেকে। তারপর একটা সময় লাল রঙের উষ্ণ তরল মেখে ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে থাকে রঙিন হাওয়া চরকির কাঠামোর প্রত্যেকটা টুকরো। এদিকে বাপি অনেকবার ফোন করে ফিরকিকে না পাওয়ায় বাইক নিয়ে সরাসরি ওর বাড়িতে চলে যায়। সেখান থেকেও জানতে পারে যে সোমক নাকি ফিরকিকে ডেকেছে ওদের বাড়িতে। ফিরকি সেখানেই গিয়েছে, তাই বাপিও বেরিয়ে পড়ে সোমকের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু সেখানে পৌঁছে বাইক থেকে নামতেই দেখতে পায় নিকুঞ্জবাবু এসে ঢুকছেন বাড়িতে।
আরে জ্যাঠামশাই, কেমন আছেন? আরে বাপি যে, আমি ভালোই আছি। তা তুমি বুঝি সমকের সাথে দেখা করতে এসেছো? হ্যাঁ জ্যাঠামশাই, শুনলাম ফিরকিও নাকি এসেছে, তাই ভাবলাম আড্ডা দিই, যাই একটু। ও তাই বুঝি। আসলে আমি তো বাড়ি ছিলাম না, ব্যবসার কাজে একটু আড়তে গেছিলাম। আচ্ছা চলো, ভেতরে চলো। হ্যাঁ জ্যাঠামশাই, চলুন। এরপর নিকুঞ্জবাবু বাড়ি ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যখন সমকের ঘরের দরজায় এসে দাঁড়ালেন, তখন ভেতরের দৃশ্য দেখে এক মুহূর্তে স্তম্ভিত হয়ে গেলেন। সমক, হে কি, হে কি, হে কি, হে কি করলি তুই? এ কি? হায় ভগবান, হায় হায় ভগবান, হে কি কি করলি সমক? সামনের মেঝেতে রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে ফিরকি। সারা দেহে বিভিন্ন স্থান জুড়ে রয়েছে ক্ষতচিহ্ন, আর গলায় তারই পরনের ওড়না দিয়ে ফাঁস লাগানো হয়েছে। আর তার পাশেই হাতে একটা রক্ত মাখা ছুরি নিয়ে বসে আছে সমক। ফিরকির ওইরূপ নিথর শরীরটার দিকে তাকিয়ে শিউরে উঠলেন নিকুঞ্জবাবু। নিজের বংশের ছেলেকে এরকম একটা কাণ্ড ঘটাতে দেখে তিনি সেই চাপ আর নিতে পারলেন না। অবসন্ন হয়ে এলিয়ে পড়লেন ঘরের বাইরের বারান্দার ওপর। ইতিমধ্যে নিকুঞ্জবাবুর উদ্বিগ্ন গলা পেয়ে বাপিও কখন যেন এসে দাঁড়িয়েছে তার পিছনে। এই ঘটনা দেখে সেও স্তম্ভিত হয়ে যায়। ফিরকির শরীরটার দিকে তাকিয়ে এক মুহূর্তে সমস্তটা পরিষ্কার হয়ে যায় ওর কাছে। সে জানত যে ফিরকির প্রতি সমকের একটা দুর্বলতা আছে, কিন্তু তাই বলে ফিরকিকে ফাঁকা বাড়িতে ডেকে এনে এইভাবে, ছি ছি ছি, সমককে এখন তার নিজের বন্ধু ভাবতেও লজ্জা লাগছে। এটা তুই কি করলি সমক? তোর প্রস্তাবে রাজি হয়নি বলে এতদিন পর সুযোগ পেয়ে তুই ওর সাথে এটা করলি? আমাদের বন্ধু ছিল সমক, এত কুমতলব তোর মনে? আমি এক্ষুনি পুলিশ ডাকবো, এক্ষুনি পুলিশ ডাকবো। বাপির মুখে পুলিশের কথা শুনে সমক দৌড়ে আসে তাকে লক্ষ্য করে। এতক্ষণে যেন তার ঘোর লাগা ভাবটা কেটে যায়। কিন্তু বাপি ততক্ষণে সমকের অভিসন্ধি বুঝে গিয়েছিল, তাই সমকের দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই সে দ্রুত ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। সমক ভেতর থেকেই দরজার উপর দু হাত দিয়ে ধাক্কা দিতে থাকে। বাপি দরজাটা খোল, খোল বলছি, দরজাটা খুলে দে বাপি। এর পরের ঘটনা খুবই স্বাভাবিক। পুলিশ এসে ওই ঘর থেকে ফিরকির দেহ উদ্ধার করে এবং সমককে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে ফিরকির মায়েরা এসে উপস্থিত হয়েছে সেখানে। তারা সকলেই বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে। আমাদের মেয়েটারে সর্বনাশ কে করলো? হে ভগবান, আমাদের কলজের টুকরোরে তুমি এভাবে কেড়ে নিলে। এত নিষ্ঠুর তুমি ঠাকুর, এত নিষ্ঠুর। কেবল বিনা সর্দারনি চুপ করে বসে থাকে ওই বিশাল বাড়িটার সামনের উঠোনটায়। তার চোখে ছিল শূন্য দৃষ্টি, যেন নিজের হাতে তিল তিল করে সাজানো সুন্দর পৃথিবীটা মুহূর্তে ধ্বংস হয়ে গিয়েছে তার। আর এখন শুধু ধ্বংসাবশেষটুকুই পড়ে আছে তার সামনে। পুলিশ একসময় ফিরকির দেহটা সেখান থেকে নিয়ে গেলে দলের বাকিরা মিলে বিনাকে অনেক কষ্টে মাটিতে তুলে দাঁড় করায়, তারপর তাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু বিনা সমকদের সেই বাড়ির ফটক পেরোনোর সময় পেছনে ঘুরে সেই বিশাল বাড়িটার দিকে তাকিয়ে অস্ফুটে বলে ওঠে, আমার সাজানো ঘর যেমন ওরা ভেঙেছে, তেমন আমিও ওদের ভালো থাকতে দেব না, কিছুতেই দেব না। আমি ওদের কাউকে কাউকে করি না, কাউকে না। এই ঘটনার কিছুদিন পরে বিনা সর্দারনি নিখোঁজ হয়ে যায়। অনেক খুঁজেও বাকিরা কোথাও পায় না ওকে।
ওদিকে প্রভাবশালী ব্যবসায়ী হওয়ার কারণে সোমকদের বাড়ির ঘটনাও চাপা পড়ে যায়। সবাই জানতে পারে ফিরকি ওই বাড়ির সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছে। যে বাপি পুলিশ ডেকেছিল সেও এক সময় বেমালুম চুপ করে যায়। 2 মাসের মধ্যেই ফিরে আসে সোমক। পরিবেশ একদম স্বাভাবিক, কোনোদিনও যেন কিছুই হয়নি এমন একটা ভাব। তবে সোমক যেন একদম বদলে যায়। তার মধ্যে ক্রমেই সুস্পষ্ট হয়ে ওঠে নিকুঞ্জ বাবুর মতো পাকা ব্যবসায়ী হওয়ার সকল গুণাগুণ। এরপর একটা বড় মাপের অনুষ্ঠান করে ফিরকির সেই এনজিওর পুরো দায়িত্ব নিয়েছিল নিকুঞ্জ বাবু আর সোমক। গরিব মানুষের পাশে দাঁড়ানোয় সমাজের লোক সাধুবাদ জানিয়েছিল তাদের। ধীরে ধীরে সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সেই বিনা সর্দারনিকে আর কোথাও কোনোদিনও খুঁজে পায় না কেউ। কেটেছে আরো 3 মাস। একদিন শহর থেকে একটা বিজনেস মিট সেরে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায় সোমকের। সোমক গাড়ি থেকে নামতে নামতে বলে, খোকনদা, আজকে তুমি গাড়িটা নিয়ে যাও, কালকে সকালে একেবারে সার্ভিসিং করিয়ে তারপরে নিয়ে আসবে, কেমন? আইস্তা দাদা, তাই হবে। এই বলে খোকন গাড়ি নিয়ে এগিয়ে যায় নিজের বাড়ির পথে। খোকনের বাড়ি যেতে গেলে বাহারপুরের ওই জঙ্গলের পাশের রাস্তাটা ধরে যেতে হয়। খোকন যখন গাড়ি নিয়ে সেই জঙ্গলের রাস্তা দিয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে, এমন সময় তলপেটে বেশ চাপ অনুভব করে। রাস্তার এক ধারে গাড়ি থামিয়ে সে নামে একটু হালকা হতে। রাস্তা যদিও পিছে ঢালাই করা, তবুও তার 2 ধারে বেশ ঘন জঙ্গল, চারিদিক খুটখুটে অন্ধকারে ঢাকা। তাই খোকন গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে রেখেই পাকা রাস্তা থেকে একটু নেমে নিজের কাজ সারে। একটু পরে হালকা হয়ে যখন সে ফিরছে, হঠাৎই তার মনে হলো অদ্ভুত কিছু একটা যেন দেখেছে সে। বলা যায় খুব বেমানান কিছু একটা। কিন্তু কি? এই ব্যাপারটাই ভাবতে ভাবতে গাড়িতে উঠতেই যাবে, এমন সময় বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় চমকে ওঠে সে। হ্যাঁ, একটা অবয়ব, এমন একটা অবয়ব যা কোনো সুস্থ মানুষের পক্ষে কল্পনা করা বা সহ্য করা সম্ভব নয়। খোকনের মনেও প্রচণ্ড আতঙ্ক জাগে। এক ছুটে সে গাড়িতে উঠতে যায়, কিন্তু দরজা খুলে যেই না গাড়িতে উঠতে যাবে, অমনি পেছন থেকে এক আসরিক শক্তি তার চুলের মুঠি ধরে টান মারে। প্রচণ্ড যন্ত্রণায় নিজের মাথায় হাত দিয়ে উল্টে পড়ে যায় খোকন। মাথায় হাত দিয়ে সে বোঝে যে তার মাথায় চামড়া সমেত একগোছা চুল একেবারে উপড়ে নিয়েছে সেই অবয়ব। মাটিতে পড়ে নিজের মাথা চেপে ধরে কাটা পাঠার মতো ছটফট করতে লাগে খোকন। এভাবে খানিক সময় পড়ে থেকে প্রচণ্ড যন্ত্রণাটাকে কিছুটা সামলে অনেক কষ্টে হাঁচড় পাচড় করে গাড়ির মধ্যে ঢোকেছে। মাথা বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে তার। না, যে করেই হোক এই বিভীষিকার থেকে ওকে বাঁচতেই হবে। কোনো মতে গাড়িটা স্টার্ট দিল সে। কিন্তু ওই পর্যন্তই, গাড়িটা স্টার্ট নিল না। বারবার শব্দ হয়ে বন্ধ হয়ে যেতে থাকলো সেটা। একসময় গাড়ির হেডলাইটটাও বন্ধ হয়ে গেল। চারিদিক ঢেকে গেল নিস্তব্ধ গাঢ় অন্ধকারে। ধরফর করতে থাকা বুকের ওঠানামা এবং প্রবল বেগে বেরিয়ে আসা প্রশ্বাস কোন রকমে আটকে
গাড়ির মধ্যে চুপ করে বসে আছে খোকন। নিঃশব্দে মোবাইলটা একবার দেখে নিল। এ কি, মোবাইলটাতেও টাওয়ার নেই। মাথার যন্ত্রণাটাও ক্রমশ আচ্ছন্ন করে ফেলছে তাকে। কিন্তু মৃত্যু ভয়ের সামনে সে যন্ত্রণা এখন তুচ্ছ বলে মনে হলো। একটা হাত মুখে চাপা দিয়ে নিঃশ্বাস আটকে ভয়ে কাঠ হয়ে বসে থাকলো খোকন। সবকটা জানলার কাঁচ তোলা আছে, এটাই যা ভরসা। এভাবে ঠিক কত সময় কেটেছে তার কোনো আন্দাজ নেই। চারপাশ নিস্তব্ধ। ঝিঁঝি পোকার ডাক, রাতচরা পাখির কর্কশ শব্দ, দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক, এসবই স্বাভাবিক শব্দ ছাড়া চরাচরে আর কোনো আওয়াজ নেই। খোকন একটু যেন ধাতস্থ হলো। এমন সময় হঠাৎ একটা আওয়াজে আবারও চমকে উঠল সে। এবার বাইরে তাকানোর সাথে সাথে কমে আসা উত্তেজনাটা যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠল। এতক্ষণে অন্ধকারে তার চোখটা সয়ে এসেছে, তাই সে অন্ধকারের মধ্যেই দেখল গাড়ির বাইরে একটা অবয়ব গাড়িটার চারপাশে গোল করে ঘুরছে। একটু আগে যে মূর্তি তার মাথার চুল ছিঁড়ে নিয়েছিল, সেই অবয়ব। অন্ধকারে পরিষ্কার বোঝা না গেলেও ওর হাতে যে কিছু একটা ধরা আছে সেটা খুব ভালো করেই টের পেল খোকন, কারণ সেই পৈশাচিক অবয়বটা রাস্তার ওপর দিয়ে তার হাতে ধরা বস্তুটা ঘষে ঘষে গাড়ির চারপাশে চক্কর কাটছে। অন্ধকারের মধ্যে খোকন এটুকু বুঝল যে জিনিসটাকে মানুষের মতোই দেখতে, কিন্তু পার্থক্য হচ্ছে ওই অবয়বের কান নেই, চুলও নেই। মাথার উপর ছোট কিছু একটা আটকে রয়েছে যেন, সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। অবয়বটা গাড়ির চারপাশে একটা করে পাক সম্পূর্ণ করছে আর ক্রমশ এগিয়ে আসছে গাড়ির কাছে। সেই সাথে খোকনের বুকের ভেতর ভয়ের পারদটাও যেন চড়ছে সমান তালে। একটা সময় সেই অবয়ব গাড়ির একেবারে কাছে চলে এলো। এবং তার হাতে ধরা জিনিসটা গাড়ির গায়ে ঘষতে শুরু করলো। আর সেই ঘর্ষণে ওঠা ধাতব কর্কশ আওয়াজটা যেন খোকনের কানের ফুটো দিয়ে ঢুকে তার ঘিলুর মধ্যে গেঁথে যাচ্ছিল। এই মুহূর্তে তার মাথার যন্ত্রণার থেকেও এই আতঙ্ক যেন আরো বেশি অসহনীয়। এসব কি হচ্ছে ওর সাথে? কেনই বা হচ্ছে? কিছুই বুঝে উঠতে পারে না খোকন। একটা সময় সেই ভয়ঙ্কর অবয়বটা গাড়ির সামনে স্থির হয়ে দাঁড়ায়। ঘাড় বেঁকিয়ে যায় খোকনের পানে। আর তার পর মুহূর্তে খোকনকে এতটুকু সচেতন হওয়ার সুযোগ না দিয়ে হাতে ধরা জিনিসটা বাগিয়ে ধরে সজোরে আঘাত হানে গাড়ির উইন্ডশিল্ডের কাছে। কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে কিছু টুকরো বিঁধে যায় খোকনের চোখে মুখে। খোকন দেখে সেই অবয়ব এবার গাড়ির বনেটের ওপর বসে। ভয়ে কাঠ হয়ে যাওয়া খোকনের চেতনা আগত মৃত্যুকে যেন চোখের সামনে দেখতে পায়। অবয়বটা এবার গাড়ির সামনের সেই ভাঙা অংশটা দিয়ে ধীরে ধীরে উঠে আসছে ভেতরে। মূর্তিমান বিভীষিকা এগিয়ে আসছে ওই যে একেবারে খোকনের মুখের সামনে। একটা উৎকট ঝাঁঝালো গন্ধ পাচ্ছে খোকন নাকে। কয়েক মুহূর্ত মূর্তিটা খোকনের মুখের কাছে বোধহয় নিজের মুখ এনে স্থির হলো।
পরক্ষণে হঠাৎ খোকন প্রচন্ড একটা আঁচড় অনুভব করলো নিজের বুকে। যন্ত্রণায় চিৎকার করে উঠল সে, কিন্তু সেই চিৎকারটা সম্পূর্ণ হতে দিল না সেই বিভীষিকা। চিৎকার করার জন্য খোকন হাঁ করতেই সেই অবয়বটা তার হাতে ধরে থাকা জিনিসটা প্রবল আশ্লেষে ঢুকিয়ে দিল খোকনের মুখে। তারপর সেটা খোকনের মুখ থেকে মাথার পেছন ফুঁড়ে সামনের সিট ফুঁড়ে পিছনের সিটে গিয়ে গেঁথে গেল। আর অপর দিকটা গাড়ির সামনের দিক থেকে বেরিয়ে উপরে উঠে থাকলো। যে এসেছে তার বাস অনন্ত নরকের নিস্তব্ধতার অতলে। তাই আওয়াজ একদমই পছন্দ করে না সে। সেই কারণে খোকনকেও জন্মের মতো নিস্তব্ধ করিয়ে দিল সে। এরপর সেই পৈশাচিক অবয়বটা সেখানে বসে কিছুক্ষণ ধরে কি যেন করল। রাতের অন্ধকার না থাকলে হয়তো দেখা যেত যে ওই মূর্তিমান যমদূতের হাতের তীক্ষ্ণ নখ দিয়ে খোকনের চুল সমেত মাথার চামড়াটাও ছিঁড়ে তুলে নিচ্ছে ধীরে ধীরে। একটা সময় নিজের কাজ শেষ করে সেখান থেকে বেরিয়ে পিশাচটা জঙ্গলের ভেতর কোথায় যেন মিলিয়ে গেল। পরের দিন সকালে স্থানীয় লোকেদের থেকে খবর পেয়ে যখন পুলিশ আসে, তখন সেখানকার দৃশ্য দেখে সকলেরই বুক কেঁপে ওঠে। গাড়ির গায়ে চারিদিকে কিছু একটা ঘষার দাগ, সামনের কাঁচ ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে পড়েছে রাস্তার ওপর আর গাড়ির ভেতর। রাস্তার পাশের একটা রডের মাথায় পথ নির্দেশের বোর্ড ছিল। সেই রডেরই নিচের দিকটা গাড়ির সামনে দিয়ে খোকনের মুখের ভেতর হয়ে সামনের সিট ফুঁড়ে পেছনের সিটে গেঁথে রয়েছে। খোকনের মুখে গায়ে বিঁধে আছে কাঁচের টুকরো, মুখের দাঁত ভেঙে ছড়িয়ে পড়ে রয়েছে পাশের সিটের ওপর। আর তার চোখগুলো যেন কোনো বিভীষিকার সাক্ষী হয়ে বিস্ফারিত হয়ে গিয়েছে। তারপর সেইভাবেই স্থির হয়ে গিয়েছে তারা। এসবের মধ্যে অবাক করা বিষয় হলো খোকনের মাথায় একটাও চুল নেই। খুব হিংস্রভাবে মাথার খুলি থেকে চুল সমেত চামড়া যেন কেউ তুলে নিয়ে গিয়েছে। রক্ত শুকিয়ে লেগে আছে সেই অংশের উন্মুক্ত সাদা খুলির গায়ে। সেই সাথে খোকনের বুকের কাছেও গভীর আঁচড়ের ক্ষতচিহ্ন। পুলিশ কিছুতেই বুঝে উঠতে পারে না এইরূপ নৃশংসতার কারণ কি, কিংবা এ আদেও মানুষের কাজ কিনা। সমকে এসেছিল খবর পেয়ে। এই নারকীয় দৃশ্য দেখে সেও শিউরে উঠেছিল। তারপর একটা সময় পুলিশের তৎপরতায় খোকনের দেহ, সেই ক্ষতিগ্রস্ত গাড়ি সবকিছু সরিয়ে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। সমকও ফিরে যায় বাড়িতে। এখন রাত বেশ গভীর হয়ে এসেছে। নিজের ঘরের স্টাডি টেবিলে বসে রয়েছে সমক। খাওয়ার টেবিলে আজকে জেঠুর সাথে সেরকম কথা হয়নি ওর। শহরে ওদের যে ফ্যাক্টরি আছে, আজকে রাতে সেখানে মালপত্র লোডিংয়ের কথা আছে। সমকেরই যাওয়ার কথা ছিল, কিন্তু ওর শরীরটা খারাপ দেখে নিকুঞ্জবাবু ওকে যেতে না দিয়ে নিজেই গিয়েছেন। কেমন যেন চুপ মেরে গিয়েছেন তিনি। হয়তো খোকনের সাথে ঘটা ঘটনার জন্যই হবে। যতই হোক, নিকুঞ্জবাবুর খুব বাধ্য ছেলে ছিল কিনা সে। তাই জেঠুর মনটা খানিক ভালো করতে আজ নিজের হাতেই এক কাপ কফি বানিয়ে দিয়েছিল সমক জেঠুকে। কিছুটা সে ফ্লাক্সে ভরেও দিয়েছিল, যাতে রাত জেগে কাজ করতে সুবিধে হয় ওনার। কিন্তু সমকের ভাবনার কারণ এখন অন্য। আজ ওই ঘটনাস্থল থেকে ফেরার সময় ভিড়ের মধ্যে একবারের জন্য বাপিকে দেখতে পেয়েছিল যেন সে। চোখে চোখও পড়ে গিয়েছিল একবার। বাপির সেই তাকানোটা একেবারে ভালো লাগেনি সমকের। অনেকখানি ক্ষোভ মেশানো ছিল সে দৃষ্টিতে।
তবে পর মুহূর্তেই বাবিকে আর খুঁজে পায় না সমক। লোকের ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে যায় সে। যদিও সমক এরপর বেশিক্ষণ থাকেনি সেখানে। নেহাত গাড়িটা সমকদের বাড়ির, তাই সেখানে যাওয়া। খোকনের ওই বিভৎস মৃতদেহ দেখার পর থেকে বেজায় অসুস্থ বোধ করছে সমক। আর তার উপর বাপির ঐরূপ আচরণের ব্যাপারটাও সারা দিন ধরে মাথায় ঘুরছে তার। এসব ভাবতে ভাবতে একসময় চেয়ার থেকে উঠে ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল সমক। ওদিকে ফ্যাক্টরিতে সমস্ত মালপত্র লোডিং শেষ করে নিজের কেবিনে ফিরে এলেন নিকুঞ্জবাবু। এক সময় যতই ডাকাবুকু হোক না কেন, বয়স তো হচ্ছে, তাই আগের মতো আর শরীর সাথ দেয় না। না, বাথরুমে গিয়ে চোখে মুখে একটু জল দিতে হবে, তাহলে হয়তো ক্লান্তিটা একটু কমবে। বয়স বাড়ছে বই কমছে তো আর না। সেই মতোই তিনি কেবিন থেকে বেরিয়ে এগিয়ে গেলেন বারান্দা ধরে। রাতের বেলা লোকজন এখন নেই, শুধু নিচে গার্ড আর নতুন একজন ড্রাইভার ছেলে অপেক্ষা করছে নিকুঞ্জবাবুর নেমে আসার। এদিকে ওয়াশরুমে পৌঁছাতেই একটা বিশ্রী ঝাঁঝালো গন্ধে মুখটা বিকৃত হয়ে উঠল নিকুঞ্জবাবুর। নিশ্চয়ই ওয়ার্কারগুলো ফাঁকি দিচ্ছে, কালই ব্যবস্থা করতে হবে। এমন ধমক দেব যে কোনোদিন আর কাজে ফাঁকি দেওয়ার সাহস পাবে না। বড় ঘরটার একদিকের দেওয়ালে পরপর সার দিয়ে অনেকগুলো বেসিন বসানো, আর উল্টো দিকে সার দিয়ে অনেকগুলো বাথরুম। নিজের মনে রাগে গজগজ করতে করতে সার দেওয়া সেই বাথরুমগুলোর একটিতে ঢুকে যান তিনি। তারপর হালকা হয়ে এসে একটা বেসিনের সামনে দাঁড়িয়ে কল খুলে হাত মুখ ধুয়ে ঘাড়ে চোখে ঠান্ডা জল ছেটাতে থাকেন। আহ, কি আরাম! চোখ বুজে একের পর এক জলের ঝাপটা দিয়ে যেন ধুয়ে ফেলছেন সমস্ত ক্লান্তি। কিন্তু চোখ মুখ ঠান্ডা হওয়ার বদলে হঠাৎ করেই যেন উষ্ণ এক জলের স্পর্শ পেলেন তিনি, সাথে উৎকট পচা একটা গন্ধ। বিরক্ত হয়ে চোখ খুলে ফেললেন তিনি। এবার যা দেখলেন তাতে একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের সামনে এখন যা ঘটছে সেটা সেটা জগতের কিছু কি আদেও হতে পারে? না না, কিছুতেই না। আতঙ্কে পাথর হয়ে যাওয়া যে কাকে বলে আজ যেন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সামনের দেওয়ালে দুই হাত আর পায়ের নখের সাহায্যে আটকে আছে একটা নগ্ন শরীর। সমগ্র শরীরে গাঁথা অসংখ্য বড় বড় সূঁচ। সেই প্রত্যেকটা সূঁচের ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। শরীরটা সামনের দিকে ঘুরে থাকলেও অদ্ভুতভাবে দুই হাত আর পা পেছনে বাঁকিয়ে নিজেকে ধরে রেখেছে দেওয়ালের সাথে। আর ওর দুই পায়ের ফাঁকের অর্ধ সংগঠিত যোনি দেশ থেকে রক্তসহ প্রস্রাব পড়ছে। সেটাই লাল করে তুলছে সাদা বেসিনের ওপরটা। সেই লাল রঙা প্রস্রাবই নিকুঞ্জবাবু শেষ কয়েকবার জল ভেবে ছিটিয়েছেন নিজের চোখে মুখে। আতঙ্কে ছিটকে পিছনে সরে আসেন নিকুঞ্জবাবু। ওপর থেকে ঝোলানো ল্যাম্পের আলোটা লাইট গার্ডে এমনভাবে বাধাপ্রাপ্ত হয়েছে যাতে করে সেই অপার্থিব মূর্তির কেবল পেটের অর্ধভাগ থেকে নিচে পা পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঊর্ধ্বভাগের কেবল একটা ন্যাড়া মাথার অবয়বটুকু ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। শরীরটির পেটের সাথে একটা কাপড়ের পুতুল, লাল রঙের একটা সুতো দিয়ে বাঁধা, আর সেই পুতুলটা সিক্ত হয়ে উঠেছে ওই দেহের রক্তে।
এবার দেওয়ালে লাগানো একের পর এক কাঁচগুলোতে পা দিয়ে ধীরে ধীরে চাপ দিতে থাকে সেই মূর্তি। চটচট শব্দে আর্তনাদ করে ওঠে সেগুলো। পায়ের চাপে চিড় ধরতে থাকে সেই কাঁচগুলোতে, আর সেই ফাটা অংশগুলো দিয়ে গড়িয়ে পড়তে থাকে কালচে রক্তের ধারা। এমন করে একসময় যে ফাটলটা একটু বড় হলো, অমনি রক্তের ধারা ফিনকি দিয়ে ছিটকে এসে পড়ল নিকুঞ্জবাবুর মুখে গায়ে। এতক্ষণ যেন নড়তে ভুলে গিয়েছিলেন নিকুঞ্জবাবু। এবার সম্বিত ফিরল তার। এই বিভীষিকার হাত থেকে বাঁচতে তিনি বাথরুমের দরজার দিকে এগিয়ে যান, কিন্তু তার সে চেষ্টা ব্যর্থ হয়। পায়ে পা বেঁধে মুখ থুবড়ে তিনি পড়ে যান মেঝেতে। পরক্ষণে কোনো রকমে উঠে বসতে গিয়ে তিনি দেখলেন সেই অবয়ব ইতিমধ্যেই দেওয়াল বেয়ে নামতে শুরু করেছে। সে যত নিচে নামছে তার বাকি শরীরটা ধীরে ধীরে আরো দৃশ্যমান হচ্ছে। কিন্তু নিকুঞ্জবাবু আর দেখতে চান না এই বীভৎস মূর্তিকে, অথচ তার চোখ স্থির হয়ে গিয়েছে সেই দিকে তাকিয়েই। ধীরে ধীরে সেই মূর্তির হাত, বুক, গলা এক এক করে দৃশ্যমান হতে লাগলো। ওই তো এবার মুখটাও দেখা যাবে। ওই যে ওই যে। এমন সময় হঠাৎই নিভে গেল ঘরের ল্যাম্পটা। নিকুঞ্জবাবু এবং সেই বিভীষিকা অন্ধকারে ডুবে গেল সেই ঘরে। এবার আর চুপ থাকতে পারলেন না নিকুঞ্জবাবু। প্রাণ ভয়ে চিৎকার করে উঠলেন তিনি। হ্যাঁ, সেই ভুল করলেন তিনি যা করেছিল খোকন। এই বিভীষিকা অতল নরকের নিস্তব্ধতার বাসিন্দা। শব্দ একদম পছন্দ নয় এর। আর নিকুঞ্জবাবু ঠিক সেই ভুলটাই করেছেন। চিৎকার করে উঠেছেন তিনি, যদিও তার সে চিৎকার শেষ হতে পারল না। অর্ধেক হতে না হতেই কেউ যেন তাকে জোর করে চুপ করিয়ে দিল। একেবারে চিরজীবনের মতো চুপ। মাঝ রাতে মোবাইলের আওয়াজে ঘুমটা ভাঙে সমকের। এত রাতে কে ফোন করছে? মোবাইলটা হাতে নিয়ে কোনো রকমে কানে ঠেকায় সমক। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি অফিসার মিস্টার দস্তিদার বলছি। আপনার জ্যাঠামশাই অর্থাৎ নিকুঞ্জবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাদের ফ্যাক্টরির গার্ডের থেকে ফোন পেয়ে আমরা এসেছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। ফোনটা কেটে যায় ওপাশ থেকে। সমক বিছানায় উঠে বসে ভালো করে দেখে এবার মোবাইলটা। গার্ডের 7টা মিসড কল রয়েছে, আর একটা মিসড কল মিস্টার দস্তিদারের। মনে মনে ভাবে কি ঘুমটাই না ঘুমাচ্ছিল সে। এতগুলো মিসড কল হলো আর সে টেরও পেল না। শরীরটা ভালো নেই বলে হয়তো অঘরে ঘুমিয়েছে। সে যাই হোক, এখন ফ্যাক্টরিতে পৌঁছানো দরকার। সমক তাড়াহুড়ো করে বেরিয়ে যায় ফ্যাক্টরির উদ্দেশ্যে। এখন ভোর 6:30। নিকুঞ্জবাবুর দেহটা শোয়ানো রয়েছে ফ্যাক্টরির সামনের বারান্দায়। চারিদিকে পুলিশ, ফ্যাক্টরির কর্মচারীদের ভিড়। নামেই নিকুঞ্জবাবুর দেহ। আসলে ওই সাদা কাপড়ের তলায় যেটা শোয়ানো রয়েছে সেটাকে আদেও দেহ বলা যায় না। গত রাতে সারা ফ্যাক্টরি খুঁজে ফেলার পরেও যখন কোথাও নিকুঞ্জবাবুর খোঁজ মেলে না, তখন হঠাৎ সমকের খেয়াল হয় সব জায়গায় দেখা হলেও ওপরের বাথরুমে দেখা হয়নি। তো এই কথা পুলিশ অফিসারকে জানাতেই সবাই মিলে 3 তলার সেই বাথরুমে পৌঁছায়। সেখানে পৌঁছে বাথরুমের দরজায় ধাক্কা দিতেই তারা দেখেন দরজা ভেতর থেকে বন্ধ করা। এ কি, দরজা ভেতর থেকে বন্ধ হলো কি করে? শেষে উপায়ন্তর না দেখে মিস্টার দস্তিদার তার কর্মীদের আদেশ দিলেন, এই
এই তোমরা দরজাটা ভেঙে ফেলো। কর্মীরা দু একবারের চেষ্টায় ভেঙে ফেলল দরজাটা। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, আর সেই সাথে একটা দুর্গন্ধে ভরা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দরজা ভেঙে মেঝেতে পড়লেই যে শব্দটা হওয়ার কথা ছিল সেই আওয়াজটা হলো না, বদলে একটা ভোঁতা আওয়াজ হলো। এর কারণ খুঁজতে হাতের বড় লাইটটা মাটিতে ফেলতেই চমকে উঠল সকলে। মেঝেতে পড়া দরজার তলা থেকে বেরিয়ে আছে একটা হাত। নিচের ফ্লোরটা ভেসে যাচ্ছে রক্তে। দরজার তলায় চাপা পড়া সাদা পাঞ্জাবির কিছুটা দেখাও যাচ্ছে। সোমক সহ বাকিদের বুঝতে আর বাকি থাকে না যে ওই দরজার তলায় কে চাপা পড়ে আছে। কর্মীদের কয়েকজন মিলে দরজাটাকে তুলে একপাশে সরিয়ে রাখতেই সবার সামনে উন্মোচিত হয় সেই নারকীয় দৃশ্য, যাকে সেই ভাঙা দরজাটা প্রাণপণে আড়াল করতে চাইছিল সবার থেকে। নিকুঞ্জ সান্যাল পড়ে আছে চিত হয়ে, মাথা একদিকে কাত করা, হা মুখের ভেতর থেকে গড়িয়ে পড়ছে রক্ত, ভিজিয়ে দিচ্ছে সারা ফ্লোর। চোয়ালটা থেতলে গিয়েছে। তার আশেপাশে রক্তের মধ্যেই পড়ে আছে কতগুলো ভাঙা দাঁত। পুলিশ অফিসারের তৎপরতায় ততক্ষণে আরো আলো নিয়ে আসা হয়েছে। তাতেই দেখা গেল নিকুঞ্জবাবুর দেহ থেকে একটু দূরে রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে লম্বা মতো। ওটা কি? একটু কাছে যেতেই বোঝা গেল ওটা আর কিছুই নয়, বরং নিকুঞ্জবাবুর কাটা জিভ ওটা। কেউ প্রবল আক্রোশে একদম গোড়া থেকে ছিঁড়ে উপড়ে ফেলে দিয়েছে। নিকুঞ্জবাবুর মাথাতেও কোনো চুল নেই, চামড়া সমেত তুলে নিয়েছে কেউ। বেরিয়ে আছে সাদা খুলি, ঠিক যেমনটা হয়েছিল খোকনের সাথে। পরনের পাঞ্জাবিটা ছিঁড়ে ফালা ফালা, সমগ্র দেহ জুড়ে কেবল আঁচড় আর কামড়ের গভীর ক্ষত। সেই দেহের বিস্ফারিত চোখের মণি জোড়া যেন নিকুঞ্জবাবুর শেষ ভয়ানক অভিজ্ঞতার সীমা নির্ধারণ করতে গিয়ে ব্যর্থ হয়ে স্তফা দিয়েছে নিজেদের কাজে, আর তারপর স্থির হয়ে গিয়েছে চিরতরের জন্য। নিজের জ্যাঠামশায়ের এইরূপ ভয়ঙ্কর অবস্থা দেখে শোকে পাথর হয়ে গিয়েছিল সোমক। কেবল অবাক হয়ে উদ্ভ্রান্তের মতো চেয়েছিল সেই দিকে। এরপর পুলিশ সেই দেহটা নামিয়ে এনেছে ফ্যাক্টরির সামনের বারান্দায়। দেহটি আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা। দেহের পাশেই নিজের মাথায় হাত দিয়ে বসে আছে সোমক, চোখে শূন্য দৃষ্টি। বাবা মায়ের পর নিজের বলতে একমাত্র জেঠুই ছিল তার। আজ সেও চলে গেল, তাও আবার এমন ভয়ানক পরিস্থিতিতে। মিস্টার দস্তিদার এসে বললেন, সোমকবাবু, এবার আমাদেরকে বডিটা তো নিয়ে যেতে হবে। আমরা দেখছি তদন্ত করে। এই নিয়ে 2টো খুন হলো, তাও এরকম বিভৎসভাবে। কোনো মানুষের পক্ষে এভাবে খুন করা কি করে সম্ভব? আগের খুনটা যদিও ছিল জঙ্গলের ভেতর, কিন্তু এবারের খুন তো একেবারে শহরে, তার উপর ভেতর দিয়ে বন্ধ বাথরুমের মধ্যে থেকে। খুনি গেলই বা কোথায়? না না না, কিছুই বুঝে উঠতে পারছি না। আর একটা কথা, আপনি একটু সাবধানে থাকবেন সোমকবাবু। সোমক চুপ করে শোনে সব কথা, কিছু উত্তর করে না। পুলিশ নিকুঞ্জবাবুর দেহটা নিয়ে যাচ্ছে এমন সময় সোমকের চোখে পড়ল একটু দূরে, আরে ভিড়ের মধ্যে ওটা কে দাঁড়িয়ে? বাপি না? কিন্তু ও এখানে কেন? এর আগের বারে মানে খোকনের সময়ও সোমক বাপিকে ঘটনাস্থলের আশেপাশে এরকম সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে ঘুরে বেড়াতে দেখেছিল। আর দেরি করল না, সে বাপির দিকে এগিয়ে গেল।
কিন্তু আগের বারের মতো আবারও ফ্যাক্টরির এত লোকের ভিড়ের মাঝে হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেল সে। এদিক ওদিক খুঁজেও তাকে আর পেল না সোমক। অগত্যা সেখানেই দাঁড়িয়ে থাকল। সোমকের মাথার মধ্যে অন্য একটা সম্ভাবনার কথা যেন মাথা চাড়া দিচ্ছে। যেখানে দুর্ঘটনাগুলো ঘটছে সেখানেই বাপি কি করে পৌঁছে যাচ্ছে, কেনই বা যাচ্ছে? এই প্রশ্নটা বারবার তার মনের খচখচানিটাকে বাড়িয়ে দ্বিগুণ করে তুলছে। কোথাও তো কোনো একটা সমস্যা আছেই, একটা সমস্যা তো আছেই। নিকুঞ্জবাবুর মারা যাওয়ার পর সারাদিন ধরে থানা, পুলিশ, শ্মশানে নিকুঞ্জবাবুর সৎকার এসব মিটিয়ে সোমকের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়। খুনের সময় ওই ফ্যাক্টরিতে উপস্থিত থাকায় নতুন ড্রাইভারের বয়ান রেকর্ড করবে পুলিশ, তাই সে তখনও থানায়। অগত্যা পাবলিক ট্রান্সপোর্টেই বাড়ি ফিরতে হচ্ছে সোমককে। মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। বাস থেকে নেমে বাড়ির রাস্তায় পৌঁছতেই দূর থেকেও দেখে কেউ যেন একটা তাদের গেটের কাছটায় দাঁড়িয়ে উঁকি ঝুঁকি মারছে বাড়ির ভেতর। পা টিপে টিপে একটু কাছে যেতেই সোমক বুঝতে পারে ওটা বাপি। বাপি আবার এখানেও চলে এসেছে, কিন্তু এই সময় ওরকম উঁকি ঝুঁকি মেরেও কি করছে? বাপিকে দেখেই মাথায় আগুন জ্বলে ওঠে ওর। যখনই ওর কাছের মানুষগুলোর ক্ষতি হয়েছে সেখানেই ওকে দেখা গিয়েছে। কিছু তো একটা যোগাযোগ আছে এই ঘটনাগুলোর সাথে ওর। আজ ওকে কিছুতেই ছাড়বে না। রাস্তার চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নেয় সোমক। না, কেউ কোথাও নেই। আজকে বাপিকে দেখে নেবে। ওই তো পুলিশ ডেকে সোমককে ধরিয়ে দিয়েছিল। ওর জন্যই এত হেনস্থা হয়েছে সোমক। আজকে সুদে আসলে সব শোধ তুলবে। এসব ভাবতে ভাবতে অতি সন্তর্পণে ধীরে ধীরে পাঁচিলের ধার ঘেঁষে এগিয়ে চলল সোমক। তারপর হাতে ধরা ছাতার বাঁট দিয়ে পেছন থেকে সজোরে বাড়ি মারে বাপির মাথায়। অতর্কিতে মাথার পেছনে এত জোরে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে বাপি। এরপর যখন ওর জ্ঞান ফেরে তখনও নিজেকে আবিষ্কার করে সোমকের ঘরের মেঝেতে। এই মেঝেটা সে খুব ভালো করেই চেনে, কারণ এই ঘরের মেঝেতেই তো একদিন পড়েছিল ফিরকি। সব মনে পড়ে যায় বাপির। চোখের সামনে ভেসে ওঠে সেই দিনের ভয়ানক স্মৃতিগুলো। ওর সম্বিত ফেরে ঘড়িতে রাত 12টা বাজার ঘন্টায়। ধর্মর করে উঠতে গিয়ে পা বেঁধে পড়ে যায় ও। তাকিয়ে দেখে খাটের পায়ার সাথে একটা মোটা দড়ি দিয়ে খুব শক্ত করে ফাঁস দিয়ে বাঁধা ওর পা। বাপির হাত দুটোও পিচ মোড়া করে বাঁধা। নিজেকে ছাড়ানোর একটা ব্যর্থ চেষ্টা করে চলে সে। এমন সময় তার কানে ভেসে আসে একটা কণ্ঠস্বর। কিরে ভাই, উঠে পড়েছিস? এই দেখ, যেখানে একদিন ফিরকি পড়েছিল আজ সেখানে তুই পড়ে আছিস। ওর মতো অবস্থা তোরও করবো নাকি? হুম হুম এ কথা বলতে বলতে সোমক ঘরে প্রবেশ করে। বাপি মুখ বিকৃত করে তাকায় সোমকের দিকে। রাগে ওর গা জ্বলছে রিরি করে, কিন্তু ওর হাত পা বাঁধা, কিছুই করতে পারছে না। তুই তো আমাকে পুলিশে দিলি, আর এখন দেখ তুই কিরকম আমার সামনে বন্দি অবস্থায় পড়ে আছিস। আচ্ছা 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 বলতো, তুই আমার বাড়ির সামনেটায় কি করছিলি? হ্যাঁ বল বল।
আমি যাই করি তাতে তোর কি? বড় লোকের বেটা, টাকার গদিতে শুয়ে থাকিস, অপরাধ করবি, আবার বড় বড় কথা। বেশ করেছি, পুলিশে দিয়েছি। সব সুখ তুই একাই ভোগ করবি। তুই একটা খুনি, সবার কাছে সেটা প্রমাণিত, বুঝলি? তুই একটা খুনি। বাপের মুখে খুনি কথাটা শুনে মাথা ঠিক রাখতে পারে না সমক। এগিয়ে গিয়ে সজোরে একটা লাথি মারে বাপির তলপেট লক্ষ্য করে। ব্যথায় চিৎকার করে ওঠে ও। শুরু হয়ে যায় তলপেটে অসম্ভব যন্ত্রণা। সেই সাথে বুঝতে পারে প্যান্টটাও ভিজে যাচ্ছে ধীরে ধীরে। কাতরাতে কাতরাতে শুয়ে পড়ে মেঝের ওপর। হো হো করে হেসে ওঠে সমক। তবে তার হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করেই ঘরের মধ্যে একটা পরিবর্তন দেখা দিতে শুরু করে। উষ্ণতা বাড়তে থাকে ধীরে ধীরে, সাথে একটা ঝাঁঝালো পচা গন্ধে ভরে ওঠে সেই ঘর। ঘরের আলোগুলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। এই সময় বারান্দায় একটা শব্দ শোনা যায়, যেন কাচে চিড় ধরছে। তারপর সেগুলো ফেটে মেঝের উপর ছড়িয়ে পড়ছে ঝনঝন করে। ওই বারান্দার দেওয়ালে একটা প্রমাণ মাপের বড় আয়না আছে বটে। সেটাই কি তবে ফাটল? কিন্তু কি করে? ওরা দুজনে ঘরের ভেতর থেকে অবাক হয়ে দেখল কিছু কাঁচের টুকরো ছিটকে এসে ছড়িয়ে পড়ছে ঠিক ঘরের দরজার সামনে। আর মেঝে বেয়ে সরু সরু ধারায় রক্তের প্রবাহ এসে থামছে ঘরের মধ্যে। এর পরের দৃশ্য মনের ভেতর শুধু ভয় নয়, বুকের ভেতর এক শূন্যতা সৃষ্টি করে, যেখানে শুধু অন্ধকারের বাস। ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ায় এক বিভীষিকা মূর্তি। অনেকটা 50 ঊর্ধ্ব নারী দেহের মতো গঠন তার, তবে পুরোপুরি নারী নয়। সম্পূর্ণ উলঙ্গ দেহের পুরোটা জুড়ে অসংখ্য সূঁচ গাঁথা। রক্তে ভেসে যাচ্ছে তার দেহ। পেটের কাছে বাঁধা একটা কাপড়ের পুতুল। তবে সব থেকে অসহনীয় তার মুখ। একটা কাপড় দিয়ে আঁটো সাঁটো করে জড়ানো তার মুখ আর মাথা। চোখ নাক মুখ কিছুই দেখার উপায় নেই। রক্তে ভিজে রয়েছে সেই কাপড়। মাথার দুপাশ দেখে বোঝাই যায় যে ওই কাপড়ের তলায় কোনো কান নেই, যেন উপড়ে নেওয়া হয়েছে কান দুটো। কাপড়টা গিট বাঁধা ঠিক তার চুলহীন মাথার উপর। তার সাথে ছোট্ট একটা পুঁটলি বাঁধা। আর তার মুখের জায়গায় কাপড়ের ওপর দিয়েই দুটো বড় বড় সূঁচ গাঁথা রয়েছে লম্বা লম্বি ভাবে, যেন কাপড়ের ওপর দিয়ে দুই ঠোঁট ফুঁড়ে বন্ধ করে রেখেছে সেই বিভীষিকার মুখ। এহেন বিভৎস দৃশ্য সাধারণ মানুষের সহ্যের অতীত। এর দেখা পাওয়া মানে নিশ্চিত মৃত্যু। এই বিভীষিকার দৃশ্য দেখে মুখের উপর দুই হাত চাপা দিয়ে মেঝেতে বসে পড়ল সমক। ওদিকে বাপির চাহনি যেন আটকে আছে সেই ভয়ানক মূর্তির দিকেই। এক পা করে সেই মূর্তি ঘরের চৌকাঠ পেরিয়ে এসে পৌঁছালো একেবারে ওদের সামনে। তারপর এক হ্যাঁচকা টানে খাটের পায়ায় বাঁধা দড়িটা ছিঁড়ে ফেলল সে। বাপি মুক্ত হলো বন্ধন থেকে। তারপর সেই মূর্তি নিজের মুখ নামিয়ে আনলো বাপির একেবারে সামনে। সমস্ত সহ্যের সীমা অতিক্রম করে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল বাপি। আর অমনি এক হাত দিয়ে বাপির চোয়ালটা ধরে সজোরে আঘাত করলো খাটের পাশের দেওয়ালে। সাথে সাথে চোয়াল ভেঙে দুমড়ে গেল বাপির মুখ। রক্ত ছিটিয়ে পড়ল মেঝেতে। আর তার মধ্যেই
পড়ে থাকতে দেখা গেল কতগুলো সাদা দাঁত। তারপর চোখের পলকে সেই বিভীষিকা বাপির চুলের মুঠি ধরে ঘরের ভেতর থেকে টেনে নিয়ে বেরিয়ে চলে যায়। আগের দুজনের মতোই বাপির আর্তনাদও অসম্পূর্ণ থেকে যায়। এখন ঘড়িতে ভোর 4টের ঘন্টা বাজছে। সমক নিজের ঘরেই মেঝের উপর বসে। এমন সময় ঘরের দরজার কাছে আবারও দেখা যায় সেই অবয়বকে। সেই বিভীষিকা ধীরে ধীরে এগিয়ে আসে সমকের দিকে। তারপর একটা হাত বাড়িয়ে দেয় ওকে উদ্দেশ্য করে। মূর্তিটার হাতে ধরা কিছু নামিয়ে রাখে সমকের সামনে। তারপর ধীরে ধীরে সে চলে যায় সেখান থেকে। সন্তানের জন্য যে মা নিজের জীবনটাও বাজি রাখতে পারে তার উদাহরণ আজ সমকের সামনে। সমক অপলকে তাকিয়ে থাকে সেই মূর্তির চলে যাওয়ার পথের দিকে। দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তার। দুই হাত জড়ো হয়ে বুকের কাছে উঠে এসেছে। সমকের সামনে 3টি চুলের গোছা রাখা। হ্যাঁ, মাথার চামড়া সমেত 3টে চুলের গোছা। চেটুকি তার কাজ সম্পন্ন করে চলে গিয়েছে। দুই মাস জেল খেটে সমক যেদিন বাড়ি ফিরল সেদিনটাও ছিল শনিবার। অনেকদিন পর আবার আগের মতো পুজো দিতে মন্দিরে গেল সমক। পুজো শেষ করে মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে গিয়ে বসেছিল সে। যে ছেলে জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, তাকে কিনা খুনের দায়ে জেলে যেতে হয়েছে, তাও নাকি নিজের ভালোবাসার মানুষটাকে সে খুন করেছে শারীরিক অত্যাচার করে। এই লজ্জা কলঙ্ক সে আর সইবে কি করে? না না, এ কখনো সে সহ্য করতে পারবে না। এর থেকে যদি মরে গিয়ে মুক্তি পাওয়া যায় তবে তো তাই ভালো। এই ভেবে সমক আনমনে এগিয়ে যায় একেবারে নদীর কাছে। তারপর সামনে বাড়িয়ে দেয় নিজের পা। সাঁতার সে জানে না। ওই স্রোতের মুখে পড়লে মৃত্যু তাকে নিশ্চয়ই মুক্তি দেবে। চোখ বুজে সমক মনকে শক্ত করে জলের মধ্যে ঝাঁপ দিতে উদ্যত হয়। শরীরটাকে ছুঁড়েও দেয় সে, কিন্তু জলে পড়ে যাওয়ার আগেই একজন ধরে ফেলে ওকে। তারপর এক হ্যাচকা টানে নদীর ধার থেকে সরিয়ে এনে পাড়ে বসায়। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না, আমি ছেড়ে দিন আমাকে। তুইও যদি মরে যাস তাহলে আমার মেয়ের বদলা নেবে কে? কে নেবে বল? কথাগুলো শুনে পিছনে ফিরে চায় সমক। বিনা মা তুমি? তাকিয়ে দেখে সেই বিনা সর্দার নেই। এতদিন কোথায় ছিল সে? সমক আর নিজেকে সামলাতে পারে না, জড়িয়ে ধরে বিনা মাকে। মা, মা আমি কিচ্ছু করিনি, মা আমি কিচ্ছু করিনি। আমি ফিরকিকে আমি কিচ্ছু করিনি। আমি তো ফিরকিকে শুধু। চুপ চুপ, আমি জানি রে বাবা, তুই কিছু করিসনি। মানুষ চিনতে আমার এত ভুল হয় না। আমি জানি তুই ফিরকিকে খুব ভালোবাসতি। সমকের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন তিনি। আমার মেয়েটাও তোকে ভালোবাসতো, কিন্তু সমাজ যে এটা মেনে নিত না। হাল ছেড়ে দিলে হবে না, আমাদের আসল সত্যটা বের করতেই হবে। আমার মেয়ের খুনিকে তো আমাদের বের করতেই হবে। এরপর সমক বাড়ি ফিরে যায়। একদম স্বাভাবিক ব্যবহার করে সে, যেন কিছুই হয়নি কোনোদিন।
আর অন্যদিকে সান্যাল বাড়িতে সেদিন ঠিক কি কি হয়েছিল তার খোঁজ নিতে শুরু করে। তখনই ও জানতে পারে যে সেদিন মিলি নামের বাচ্চা মেয়েটি সমকদের বাড়ি গিয়েছিল ফিরকির সাথে। আরে ওই তো তাহলে এখন সমককে সবটা বলতে পারে। কিন্তু সমস্যা হলো মিলি তো কথা বলতে পারে না। সেদিনের কথাও বলবে কি করে সমককে? আর ও যদি গিয়েই থাকে তাহলে ওদের বাড়ি থেকে আবার এনজিওতে ফিরল কেমন করে? এই সমস্ত কিছুর উত্তর জানতে সমক পৌঁছে যায় এনজিওতে। মিলিকে সমক অনেকবার জিজ্ঞেস করার পর একসময় ফুঁপিয়ে কেঁদে ওঠে সে। তারপর কাঁচা হাতের আঁকায় ভরা একটা খাতা এনে সমকের সামনে ধরিয়ে দেয়। সমক বোঝে মিলির কষ্টটা, কারণ সেও তো ফিরকিকে বড্ড বেশি ভালোবাসত। মিলির চোখ দিয়ে ক্রমাগত জল গড়িয়ে পড়ছে। আর সেই অবস্থাতেই সে ছবিগুলো দেখিয়ে হাত নেড়ে নেড়ে বোঝাচ্ছে। মিলির আঁকা সেই ছবিগুলো দেখে চলে সমক। একটা করে পৃষ্ঠা উল্টাতে থাকে আর অবাক হতে থাকে। ওর আঁকায় এটুকু বুঝতে পারে সে যে সেদিন 3টে লোক ছিল এই ঘটনার পিছনে। আর এই ঘটনা যখন ঘটে তখন একটা থামের আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনছিল মিলি। ওদের কাজ দেখে ভয়ে সিটিয়ে গিয়েছিল বাচ্চাটা। একসময় ওরা চলে গেলে মিলি খুব সন্তর্পণে বাড়ির বাইরে বেরিয়ে আসে। তারপর একাই ফাঁকা রাস্তা দিয়ে ছুটতে শুরু করে। ফিরে আসে এই এনজিওতে। তারপর এখানে এসে প্রচন্ড জ্বরে পড়ে সে। এত বাচ্চার মধ্যে কেউ আর তাকে আলাদা করে কিছু জিজ্ঞেস করেনি। সেবার প্রায় 1 সপ্তাহ জ্বরে ভুগেছিল। তারপর থেকে একদম চুপ হয়ে গিয়েছিল মিলি। তারপরে সে কাঁপা কাঁপা হাতে তুলে নিয়েছিল পেন্সিলটা এবং একটু একটু করে আঁকতে শুরু করেছিল। এভাবেই তার আঁকার খাতায় ফুটে উঠেছে সে রাতের একের পর এক নারকীয় ঘটনা। হয়তো এই আঁকাগুলো আজকের দিনের জন্যই জমানো ছিল তার কাছে। মিলির আঁকা সেই ছবি দেখে সমক বাপির হাতের ব্রেসলেট, খোকনের বাম গালের পুরনো কাটার দাগ আর নিকুঞ্জবাবুর সাদা পাঞ্জাবিটা চিনতে পারে। এরপর সমকের আর বুঝতে অসুবিধা হয় না। সেদিন বাড়িতে কোনো চাকর বাকর না থাকা, হঠাৎ করে নিকুঞ্জবাবুর ফিরে আসা, সাথে বাপি, আর রাতে বাড়ি ফেরার তাড়া দেখিয়ে চলে যাওয়া খোকন। এবার এক এক করে সবকটা ঘটনা যেন জুড়তে পারছে সে। খোকন, নিকুঞ্জ সান্যাল আর বাপি। অবাক হচ্ছেন? হ্যাঁ, ওরাই তো খুনি, ওরাই তো খুন করেছে। ওরা 3 জন মিলে খুন করেছে ফিরকিকে, সমকের প্রথম ভালোবাসা, তার সেই আদরের ফিরকিকে। ফিরকিকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসত সমক। নিজের মনের কথা সে জানিয়েও ছিল। ফিরকিও মনে মনে পছন্দ করত ছেলেটাকে, কিন্তু সমক তাকে যখন প্রস্তাবটা দেয় তখন সে রাজি হয়নি। কারণ সে বাস্তবটা খুব ভালো করে বোঝে। তার 7 মা তৃতীয় লিঙ্গের মানুষ, সৎ পথে হাতের কাজ করে 2 টাকা রোজগার করতে তাদের কত লাঞ্ছনাই না সহ্য করতে হয়েছে তা ফিরকির নিজে চোখে দেখা।
ফিরকি তো নিজেও একদিন পড়েছিল রাস্তায়। এই মায়েরাই তাকে নতুন জীবন দিয়েছে। বড় হতে হতে রাস্তাঘাটে কত রকম কথাই না শুনতে হয়েছে ওকে। আর এইরকম পিতৃ পরিচয়হীন হিজড়েদের ঘরে বড় হওয়া একটা মেয়েকে তথাকথিত ভদ্র সমাজ যেখানে মেনে নিতে পারে না, যেখানে সান্যাল পরিবারের মতো বনেদি পরিবার তাকে ঘরের লক্ষ্মী বানিয়ে ঘরে তুলবে, এমন কথা ফিরকি যে দুঃস্বপ্নেও কল্পনা করে না। সমকের মতো একজন দায়িত্ববান ভালো মনের মানুষকে জীবন সঙ্গী রূপে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই ভাগ্য তো আর ফিরকির নেই। সমকের এই ইচ্ছের কথা তার বাড়িতে জানলে তারা কিছুতেই মেনে নেবে না ফিরকিকে। উল্টে ফিরকির কপালে জুটবে অপমান। সান্যাল পরিবারের যা প্রতিপত্তি, তাতে করে এই ঘটনার আঁচ যে তার মায়েদের ওপর এসে পড়বে তার আলাদা করে বলার দরকার পড়ে না। কারণ এই সমাজে যাই ঘটুক না কেন, তার দায় তো চিরদিনই মেয়ে আর মেয়ের পরিবারের ওপরেই এসে পড়েছে। ছেলেদের সেসবের বালায় নেই। ফিরকি আর তার পরিবারের গায়ে কালি ছেটাতে যে এই সমাজ দুবার ভাববে না, তা সে খুব ভালো করে জানত। তাই সব দিক বিচার করে সেদিন খুব রূঢ়ভাবে সমকের মুখের ওপর না করে দিয়েছিল ফিরকি। তারপর বাড়ি ফিরে বিনা মায়ের বুকে মুখ গুঁজে অঝরে কেঁদেছিল মেয়েটা। যে মেয়ে কোনোদিনও কারোর ওপর চেঁচিয়ে কথা বলেনি, সেই মেয়ে নিজের পছন্দের মানুষের সাথে এত খারাপভাবে কথা বলল আজ। সমকের থেকেও নিজে যেন আরো অনেক বেশি গুণে কষ্ট পেয়েছিল সেদিন সে। বিনা ফিরকির কান্নাকাটি নিয়ে সেদিন কিচ্ছু জিজ্ঞেস করেনি ওকে, শুধু মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল, ফিরকি মা, তুই যেই মানুষদের কাছে বড় হয়েছিস তাতে করে সমাজের অনেক কথাই সহ্য করতে হবে তোকে। তুই শুধু নিজের লক্ষ্যে অবিচল থাক, দেখবি দেখবি একদিন সব দুঃখ মিটে যাবে। অনেক বড় হবি সেদিন, অনেক নাম হবে তোর। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। সমক ফিরকির কথা তার জ্যাঠামশাইকে জানায়, আর তারপর ফিরকির ভাবনায় সত্য হয়। সমকের মুখে ফিরকির কথা শুনে তার জ্যাঠা সেদিন বলেছিলেন, শোনো সমক, এই সান্যাল পরিবারের একটা মর্যাদা আছে এই সমাজে। একটা পিতৃপরিচয়হীন হিজড়েদের ঘরে বেড়ে ওঠা মেয়ে কি করে বাড়ির গৃহলক্ষ্মী হতে পারে? আমি নিজে তোমার জন্য যোগ্য মেয়ে পছন্দ করে তাকে বাড়ির বউ করে আনবো। জ্যাঠামশায়ের মুখের ওপর সেদিনও কোনো কথা বলতে পারেনি সমক। মুখ বুজে কেবল দাঁড়িয়েছিল মাথা নিচু করে। এরপর সমকের এই মতি ভাঙতে অনেক ভালো ভালো সম্বন্ধ এনেছিল নিকুঞ্জ সান্যাল, কিন্তু প্রত্যেকবারই সমক না করে দেয়। ফিরকিকে ছাড়া সে আর কাউকে ভালোবাসে না। তাই সবকিছু ভুলতে এক সময় নিজেকে ব্যবসার কাজে ডুবিয়ে দেয় সে। ব্যবসায় মন এসেছে দেখে নিকুঞ্জবাবুও খুশি হয়ে যান। এত পর্যন্ত ভালোই চলছিল, কিন্তু গোল বাঁধল যখন সমক এনজিওতে ডোনেশন দিতে লাগলো। না, ডোনেশনটাও বোধহয় ব্যাপার ছিল না। আসলে ডোনেশন নিতে ফিরকি আসতে লাগলো ওদের বাড়িতে। এনজিওর জমিটা নিয়ে একসময় ঝামেলা হয়েছিল, তখন সমকই নিজে থেকে সামলেছিল সবটা। এখানে অনেক দুস্থ বাচ্চার জীবন জড়িয়ে আছে, তাই ফিরকিও বারণ করতে পারেনি। কিন্তু সমক যে ফিরকির কথা ভেবেই এসব করছে, ফিরকির প্রতি ভালোবাসা যে এখনো তার আছে, সেটা ফিরকি জানত। এদিকে ব্যাপারটা নিকুঞ্জবাবুও বুঝল, আর ঠিক সেই কারণেই যে সমক ফিরকির এনজিওতে ডোনেশন দিয়ে যাচ্ছে, সেটাও তিনি বিলক্ষণ বুঝলেন। কিন্তু এরকম করে তো আর চলতে দেওয়া যায় না। মুখে কিছু প্রকাশ না করলেও মনে মনে ঠিক করেন কিছু একটা করতেই হবে।
তবে রাগ তেজ ঝামেলা করার মানুষ তিনি নন। তিনি ঠান্ডা মাথার লোক। বাঘ বিতণ্ডা করলে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হবে কিনা, তাই অন্য পথ অবলম্বন করলেন তিনি। অত্যন্ত অভিজ্ঞ চোখ তার। সোমক, ফিরকি আর বাপির বন্ধুত্বের কথাটা তিনিও জানেন। ওদেরকে বহুবার একসাথে দেখেছেন, কথাও বলেছেন। তাই বাপির মনে যে ফিরকিকে পাওয়ার একটা অদম্য ইচ্ছা আছে, সেটা বাপির নজর দেখেই বুঝতে নিকুঞ্জবাবুর খুব একটা অসুবিধা হয়নি। আর তাই সে সকলের অজান্তে বাপিকে একদিন ডেকে মোটা টাকার লোভ দেখিয়ে ফিরকিকে সরানোর দায়িত্ব দিয়ে দেন। আর সেই সাথে তিনি কথার জালে ফেলে বাপির মনের বাসনাকে জাগিয়ে তোলেন। ফলত বাপিও বন্ধুত্ব ভুলে পা দেয় লোভের ফাঁদে। রোজ শনিবার করে সোমক পুজো দিতে যায় একটা মন্দিরে। বিকেল থেকে সারা সন্ধে কাটিয়ে একেবারে রাতে ফেরে। সেদিনটায় সোমক বাড়ি থেকে বেরোনোর আগেই নিকুঞ্জবাবু ফ্যাক্টরিতে চলে যান। সমস্ত চাকর বাকরকে তিনি দুপুরেই ছুটি দিয়ে দিয়েছিলেন। বিকেল হতেই সোমক ও খোকনের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে যায় মন্দিরের উদ্দেশ্যে। যে দিনগুলোতে সোমক মন্দিরে যায় সেদিন পুজোর সামগ্রী ছাড়া সঙ্গে আর কিছুই নেয় না সে। ফলত প্রতি শনিবারের মতো সেই শনিবারেও মোবাইল থেকে যায় বাড়িতে। ওদিকে বাড়ির পেছনের দরজা দিয়ে নিকুঞ্জবাবু বাপিকে নিয়ে ঢুকে আসে ভেতরে। সেই দিন প্ল্যান মতো বাপি ঠিক সন্ধ্যার সময় সোমকের মোবাইল থেকে মেসেজ করে ফিরকিকে এই সান্নাল বাড়িতে আসতে বলে। আর তারপর একটা সময় ফিরকি এসে সোমকের ঘরে ঢোকে। অমনি ঘরের মধ্যে লুকিয়ে থাকা বাপি আক্রমণ করে ওকে। প্রথমে তার উপর শারীরিক নির্যাতন, তারপর তার পেটে ছুরি গেঁথে ফিরকিকে খুন করে বাপি। কিন্তু সমস্যা হয়েছিল অন্য জায়গায়। সোমককে মন্দিরে নামিয়ে দিয়ে নিজের ফেলে যাওয়া মানি ব্যাগটা নিতে বাড়ি এসে সমস্ত ঘটনায় দেখে ফেলে খোকন। তবে সমস্যা অচিরেই নির্মূল করা যায়। মোটা টাকার লোভ দেখিয়ে তাকে নিজের দলে সামিল করে নেয় বাপি। তারপর ফিরকির নিথর দেহটা সোমকের ঘরে ফেলে নিচে নেমে আসে ওরা দুজন। বাড়ির পেছনের দরজায় অপেক্ষারত নিকুঞ্জবাবু বাপির সাথে খোকনকে দেখে প্রথমে তো একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তারপর বাপি যখন তাকে বুঝিয়ে বলে যে তাদের এই কাজে খোকনও সঙ্গী, তখন আশ্বস্ত হন তিনি। নিকুঞ্জবাবু ভালো করেই জানতেন ফিরকির কোনো ক্ষতি হয়েছে জানলে সোমক থানা পুলিশ লাগিয়ে ঠিক খুঁজে বার করবে দোষীকে। কিন্তু সেই দোষী যদি সোমক নিজেই হয়, তখন তখন কি করবে সে? কার কাছে যাবে? কাকেই বা ধরবে? হ্যাঁ, নিজেকে? হ্যাঁ। তাই অনেক ভেবে এই বুদ্ধি বার করেছেন তিনি। তিনি অপেক্ষা করবেন সোমকের বাড়ি ফেরার। ফিরকিকে ওই অবস্থায় দেখে আবেগের বশে বিচার বুদ্ধিহীন হয়ে দেহটাকে খালি হাতে ছোঁয়ার মতো ভুল সোমক করবেই। আর সেই মুহূর্তেই ফিরকির প্রেমিক থেকে সে হয়ে উঠবে ফিরকির খুনি। তারপর নিকুঞ্জবাবু বাড়ি এসে দেখবেন, হায় রে, তার বংশের ছেলে কিনা খুন করেছে। দুঃখে লুটিয়ে পড়বেন তিনি। আর তখনই ত্রাতার মতো আসবে বাপি। সোমকের হাতে ফিরকির খুন হতে দেখে পুলিশকে খবর দেবে সে। এরপর তো সোমক নিজেই বন্দি থাকবে জেলে। ফলে কিছু করার আর থাকবে না তার। আর সেই পরিসরে সমস্ত কিছু খুব সহজেই বিনা ঝঞ্ঝাটে সামলে নেবেন নিকুঞ্জবাবু। ফিরকির হয়ে আইনি লড়াই লড়বার মতো সামর্থ্য তার মায়েদের নেই।
ফলে সোমকের ক্ষতি হওয়ার কোনো ব্যাপারও নেই। কেবলমাত্র কদিন নিকুঞ্জবাবুর ভাইপোকে একটু কষ্ট করে জেলে থাকতে হবে, এই যা। তারপর সময় মতো আইনের ফাঁক গলে সোমককে ছাড়িয়ে নিয়ে আসবেন তিনি। চেয়েও তখন আর সোমক কিছু করতে পারবে না। এই ছিল নিকুঞ্জবাবুর পরিকল্পনা, আর হয়েও ছিল তাই। অন্যদিকে খোকন আর বাপি নিজেদের টাকার ভাগ বুঝে নিয়ে নিকুঞ্জবাবুর সহযোগিতা করেছিল, কিন্তু তারা তখনও বুঝে উঠতে পারেনি যে এত পাপের ফল কিভাবে পেতে হতে পারে ওদের। কিন্তু সোমক সব থেকে কষ্ট পেয়েছে তার জ্যাঠামশাইয়ের এইরূপ কাজে। তিনি এরকম করলেন কি করে? ক্ষণিক স্থির হয়ে বসে থাকে সোমক, তারপর দৃঢ় সংকল্প নিয়ে উঠে দাঁড়ায়। এখন যে তাকে ভেঙে পড়লে চলবে না, এখন তার সাজা দেওয়ার পালা। নিজের লোক হয়ে যারা এরকম করলো তার সাথে, তারা তো সাজা পাওয়ারই যোগ্য। কিন্তু কোন উপায়ে সাজা দেবে তাদের? কিছুতেই বুঝে উঠতে পারে না সোমক। আর তখনই পথ বাতলায় বিনা সর্দারনি। তবে তা স্বাভাবিক কোনো পথ নয়, অলৌকিকের পথ। বিনা সর্দারনি সোমককে বলে, যে পথ আমি বেঁচেছি তাতে আমার তোকে প্রয়োজন। যা বলবো, যেভাবে যেভাবে বলবো তুই ঠিক তাই তাই করবি। আর দলের বাকিদের উদ্দেশ্যে বলছি, লতিকা, চামেলি, তোরা সবাই আমার বলা জিনিসগুলো এনে দিবি। আজ সন্ধ্যের পর আমরা জঙ্গলের একদম গভীরে যাব। বাকি কাজ ওখানেই হবে। কিন্তু বিনা সর্দারনি, তুই কি করবি? যা কোনো দিন করিনি তাই করব। আমি চেটুক তন্ত্রের প্রয়োগ করব। কি চেটুক তন্ত্র? কি বলছিস বিনা? এই যে জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়া। সর্দারনি, তুই কি বলছিস? কি বলছিস তুই? তুই জানিস তুই কি বলছিস? সর্দারনির কঠিন মুখ দেখে ফিরকির বাকি 6 মায়ের বুঝতে অসুবিধা হলো না বিনা ঠিক কি করতে চলেছে। ওরা বেশ ভালোই জানে এই সর্বনাশা বিদ্যার কথা। খুব দরকার না পড়লে বৃহন্নলাদের এই বিদ্যা ব্যবহারের আদেশ থাকে না। ব্যাপারটা ভেবেই বাকিদের বুকটা কেঁপে উঠল। বলাই বাহুল্য যে সন্তান হারানোর কষ্টটা অনেক, কিন্তু তাই বলে যেই কাজ ও করতে যাচ্ছে তা অন্যের জন্য তো বটেই, বিনার নিজের জন্য মারাত্মক ক্ষতির। একজন বৃহন্নলা মানুষদেরকে আশীর্বাদ দেন, বাচ্চা হলে তাদেরকে নাচিয়ে আনন্দ করেন, কিন্তু এরা যদি কাউকে অভিশাপ দেয় তো সেই অভিশাপ ফলবেই। আর তার সাথে আজ তো যুক্ত হয়েছে এক মায়ের আবেগ। এরপর কি কি করতে হবে তা সবকিছু বিনা সর্দারনি বুঝিয়ে বলে সোমককে। এই কাজের জন্য একজন জীবন্ত মানুষকে আহুতি দিতে হবে, তার মধ্যেই জেগে উঠবে চেটুকি, আর সে জাগলেই পূর্ণ হবে সাধকের অভীষ্ট। আর তাই নিজের মেয়ের খুনিকে শাস্তি দিতে নিজেকেই উৎসর্গ করবে বিনা সর্দারনি। তো কথা মতো সেদিন সন্ধে গড়িয়ে রাত বাড়লে তারা পৌঁছালো জঙ্গলের ভেতর। বিনা নিজের হাতে চাল গুঁড়ো, সিঁদুর গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আঁকলো একের পর এক নকশা। স্থাপন করল বৃহন্নলাদের আরাধ্য দেবতা আরাবানের মস্তক মূর্তি, অর্থাৎ যেই মূর্তির ধর নেই, কেবলমাত্র একটা পুরুষের মাথা। এটাই তাদের দেবতা আরাবান। বাকিদের কাজ এবার শুরু হলো। তারা হলুদ জলে স্নান করালো বিনাকে, তারপরে কামিয়ে দিল
তার গোটা মাথা। বিনার সাধের বেনি, যাতে সে বেল ফুল গুঁজত সবসময়। সারাদিন সেই বেনি দুলিয়ে ঘুরে বেড়াত সে। একসময় সেই বেনি ছিল বিনা সর্দারনির পরিচয়, আর আজ খুঁড়ের ধারে সেই বেনি খসে পড়ল মাটিতে। তারপর মাথা সম্পূর্ণ কামিয়ে বস্ত্র ত্যাগ করে সে বসল আরাবানের সামনে। জোর হাত করে বিনা উচ্চারণ করতে লাগলো চেটুক মন্ত্র। সাথে সমকও যোগ দিল এবার। বিনার হা করা মুখে একটা গোটা পাতি লেবু রাখল সমক। এর পরের সাংঘাতিক কাজটা করল চামেলি। বিনার কথা মতো একটা ছোট কৌটো থেকে কেউটে সাপের বাচ্চা বের করে ফেলে দিল একেবারে বিনার হা করা মুখের ভেতর। সাথে সাথে বিনা মুখ বন্ধ করে নিল। মুখের ভেতর সেই সাপের দংশনে জ্বলে পুড়ে যেতে লাগলো বিনার, কিন্তু তাও দাঁতে দাঁত চেপে বসে থাকলো সে। না, তার মেয়ের মৃত্যুর বদলা সে নেবেই। সমকও বিনার শেখানো পদ্ধতি অনুসারে একটা ধারালো ছুরি দিয়ে তৎক্ষণাৎ বিনার দুটো কান কেটে ফেলল। বিনা এতটুকু নড়ল না পর্যন্ত। তারপর বিনার নাকে তুলো গুজে দিয়ে একটা সাদা কাপড়ে খুব দ্রুত আষ্টে পিষ্টে পেঁচিয়ে ফেলল বিনার সম্পূর্ণ মাথাটা। শেষে একটা ছোট কাপড়ে কাটা কান দুটো ভালো করে বেঁধে সেটা গিট দিয়ে আটকে দিল বিনার মাথার উপর। ধীরে ধীরে শুয়ে পড়ল বিনা। এরপর একটা সময় কেউটের বিষে প্রাণবায়ুর অভাবে রক্তক্ষরণের ফলে নিথর হয়ে গেল বিনার দেহ। এ দৃশ্য দেখে সমকের বুকটা কেঁপে উঠল। বাকিদেরও একই অবস্থা। কিন্তু একবার চেটুক আহ্বানের প্রক্রিয়া শুরু করলে আর পিছু হটা যায় না। তাই মনকে শক্ত করল সমক। এইবারই চেটুক আহ্বানের পালা। একদিকে সমক আর অন্যদিকে ফিরকির 6 মা একসাথে উচ্চারণ করতে থাকলো চেটুক মন্ত্র। সেই 6 বৃহন্নলা তখন চুল খুলে মাথা ঝাঁকিয়ে অদ্ভুত সুরে পড়ে চলেছে মন্ত্র। এমন সময় হঠাৎ করে দাও দাও করে আগুন জ্বলে উঠল আরাবানের মুক্তিতে। এর অর্থ হয়েছে আহুতি গৃহীত হয়েছে আরাবানের দ্বারা। এবার একটা মৃদু কম্পন দেখা দিল বিনার নিথর শরীরটায়। ধীরে ধীরে সেই কম্পন বেড়ে মারাত্মক ঝাঁকুনিতে পরিণত হলো। সবাই দেখল বিনার মাথায় জড়ানো সাদা কাপড়টা একটু একটু করে সম্পূর্ণ রক্তে ভিজে লাল হয়ে যাচ্ছে। যেন নাক কান দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে সিক্ত করে দিচ্ছে সেই সাদা কাপড়টাকে। এই সময় সমক একটা কাপড়ের পুতুল বেঁধে দিল বিনার কোমরে। অমনি শান্ত হয়ে গেল সেই দেহ। ব্যাস, চেটুকি তৈরি সম্পন্ন হল। ধীরে ধীরে উঠে দাঁড়ালো বিনার দেহ। চেটুকি এবার তৈরি তার মালিকের আদেশ পালনের জন্য। চেটুকির কোমরে বাঁধা ওই পুতুল প্রতি মুহূর্তে তাকে মনে করিয়ে দেবে তার সন্তান হারানোর কথা। আর তার কেটে ফেলা ওই শখের চুল ঠিক করে দেবে প্রতিশোধ নেওয়ার ধরন। এরপর সমককে যেটা করতে হয়েছিল সেটা হলো চেটুকিকে শিকারদের চিনিয়ে দেওয়া। পদ্ধতি হলো, যাকে চেটুকিতে রূপান্তরিত করা হয় তার রক্তে ভেজা কাপড়ের টুকরো যে কোনো উপায়ে রাখতে হবে তার শিকারের খুব কাছে। তাহলেই সে চিনে নেবে শিকারকে। কিন্তু যতক্ষণ সেই ব্যক্তি শুদ্ধ থাকবে ততক্ষণ চেটুকি তাকে কিছু করতে পারবে না। কারণ ওদের বাস নরকের অতল নিস্তব্ধতায়, অশুদ্ধ অপবিত্র স্থানে। তাই শুদ্ধ দেহ তারা স্পর্শ করতে পারে না।
কিন্তু যখনই সেই ব্যক্তি প্রস্রাব করে সাথে সাথে তার দেহ অশুদ্ধ হয়, আর তখনই চেটুকি তাকে আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। তার ভাগ্যে লিখে দেয় নৃশংস নির্মম ভয়ঙ্কর মৃত্যু। সোমককেও তাই বিনা সর্দারনির রক্তে ভেজা কাপড়ের একটি করে অংশ রেখে দিতে হয়েছিল অপরাধীদের খুব কাছে, কখনো খোকনের গাড়িতে, তো কখনো নিকুঞ্জবাবুর পাঞ্জাবিতে, কখনো বা বাপির জামার বুক পকেটে। এর পরের ঘটনা তো জানেনি। তারা যখনই যেখানে প্রস্রাব করেছেন সেখানেই পৌঁছে গিয়েছে চেটুকি, সাথে দিয়েছে নির্মম অন্তিম পরিণতি। তবে এতেও সোমকের হাত আছে। তা সে রাতে বিজনেস মিট থেকে ফেরার পথে মিটিংয়ের সাকসেসের আনন্দে খোকনকে অতিরিক্ত জুস খাওয়ানোই হোক, বা নিজে অসুস্থ হওয়ার ভান করে সুগার পেশেন্ট জেনেও রাতে জাগতে সুবিধা হওয়ার বাহানায় নিকুঞ্জবাবুকে কফি খাইয়ে ফ্যাক্টরিতে পাঠানোই হোক, কিংবা বাপির তলপেটে ইচ্ছে করে জোরে লাথি মারা, যাতে তারা অশুদ্ধ হয়, আর তার সাথে কালো শক্তিতে অভিমন্ত্রিত করা সেই কাপড়ের টুকরো তো ছলে বলে আগে থেকেই তো দেওয়া ছিল তাদের কাছে। তবে এবার চেটুকির সব কাজ শেষ। ফিরকির খুনিদের শাস্তি দিয়েছে সে, এখন তার ছুটি নেওয়ার পালা। সাধারণত বৃহন্নলাদের মৃত্যুর পর একটা গর্ত করে তাদের দেহটা দাঁড় করিয়ে কবর দেওয়া হয়, কিন্তু বিনা সর্দারনি বলেছিল, তোরা সকলে মন দিয়ে শোন, আমার দেহে চেটুকি আনার পর সেই দেহটার মাটিতে দিবি না তোরা, অক্ষত রাখা যাবে না, চরম অশুদ্ধ হয়ে যাবে আমার দেহ। যেদিন কাজ শেষ হবে সেদিন আমার দেহটাকে চেটুক এইখানেই আরাবানের সামনে রেখে যাবে। তখন তন্ত্রকারক অর্থাৎ সোমক দেহটাকে বলি দেবে দেবতার সামনে। ওর কাজ এখানেই শেষ, তারপর বাকি কাজটা তোদের। তোরা 6 জন আমার দেহটা 6 টুকরো করে ভাসিয়ে দিবি নদীর জলে। দেখিস দেখিস আমার অন্তিম সংস্কারের সময় ভুল করেও যেন আমার বা আমার ব্যবহারের কোনো জিনিসের একটা টুকরো না পড়ে থাকে, ভুল করেও না। নদীতে দিয়ে দিবি, না হলে কিন্তু চরম সর্বনাশ। আর আমাকে নদীতে দেওয়ার আগে সমস্ত রীতি রেওয়াজ পালন করিস ভালো করে। জলে দেওয়ার সময় আমাকে বিদায় গান দিতে যেন ভুলিস না তোরা বোন, কেমন? সেই মতো নিজের কাজ শেষ করে বিনা সর্দারনির দেহ যখন বাহারপুরের জঙ্গলের মাঝে ছেড়ে রেখে বিদায় নেয় চেটু, তখন সোমক বলি সম্পন্ন করে সবার চোখ এড়িয়ে গাড়ি করে সেই দেহ নিয়ে আসে বিনা সর্দারনির বাড়িতে। এবার বৃহন্নলাদের নানা রীতি রেওয়াজ সম্পন্ন করার পর দলের 6 জন 6টা ব্যাগে বিনার দেহের 6টা টুকরো নিয়ে রওনা দেয় নদীর দিকে। সাথে গুছিয়ে নেয় বিনা সর্দারনির ব্যবহারের শেষ চিহ্নটুকুও। প্রথমে মন্দির, তারপর মন্দির সংলগ্ন বাজারটা পেরিয়ে বেশ অনেকটা দূরে নদীর পাড়ে লোকচক্ষুর অন্তরালে একটা নিরিবিলি জায়গায় পৌঁছায় ওরা, সাথে সোমকও। চামেলি যদিও সোমককে বারবার বারণ করেছিল ওদের সঙ্গে আসতে, বলেছিল, বৃহন্নলাদের শেষকৃত্য দেখার নিয়ম সাধারণ মানুষের নেই। দেখলে তাকেও যে পরের জন্মে বৃহন্নলা রূপেই জন্ম নিতে হবে। এ পোড়ার জীবন যাতে আর কাউকে না পেতে হয়, সেই জন্য সাধারণদেরও দেখতে মানা। মায়ের শেষকৃত্য দেখার অধিকার ছেলের আছে,
পরের জন্মের চিন্তা আমি করি না। মাই তো, যে অজানা অচেনা একটা বাচ্চাকে নিঃস্বার্থে মানুষ করতে পারে, সমকের দুঃখের সময় নিজের জীবন দিয়ে পাশে দাঁড়াতে যে দুবার ভাবে না, সে তো মাই বটে। তাই সমকের কথা শুনে লতিকা বলেছিল, থাক সামেলি, ওকে আর আটকাস না, আসতে দে ওকে, আসতে দে আমাদের সাথে। নদীর পাড়ে গিয়ে বসেছিল সমক। একটু দূর থেকেই দেখছিল কিভাবে ওরা বিদায় গান দিচ্ছিল বিনা সর্দারনিকে। লতিকা ব্যাগ থেকে বিনা সর্দারনির মাথাটা বের করে সোজা করে বসিয়ে রাখল নদীর চরে। তারপর তাকে কেন্দ্র করে ঘুরতে থাকল। সেই সাথে বিনা সর্দারনির মুখে জুতো ঝাঁটা লাথি মারতে থাকল আর গেয়ে চলল বিদায় গান। ঝাঁটার কাঠি, পাটার কাঠি, সনের কাঠি বটে, এই পোড়ার জীবন কপালে আর না যেন জোটে। নিজের ঘর জ্বালালি, ঘর পোড়ালি, মাই বাপ তোর কাঁদে, এই পোড়ার জীবন কপালে আর না যেন জোটে। জুতো মারি, ঝাঁটা মারি, লাথি মারি মুখে, এই পোড়ার জীবন কপালে আর না যেন জোটে। আলতা দিলাম, সিঁদুর দিলাম, পান সুপারি গালে, ওরে পোড়ার মুখে তোরে জীবন আর না যেন জোটে। ওরে পোড়া মুখে তোরে জীবন আর না যেন জোটে। এই দেহ নিয়ে যেন আর না ফেরে তারা, যাতে পরের জন্মে একটা সম্পূর্ণ সুস্থ শরীর নিয়ে জন্মাতে পারে, যেন একটা পরিবার, একটা সংসার হয় ওদের। গান শেষ করে নদীর চড়ায় বিনা সর্দারনির দেহের বাকি খণ্ডগুলো আর তার ব্যবহারের সমস্ত জিনিস এক এক করে ফেলে দিয়ে পাড়ে উঠে আসলো ওরা। ওদের সাথে নদীর পাড়ে বসে থাকা সমকও দেখল নদীতে জোয়ার আসছে, ধীরে ধীরে জলের স্রোত বাড়ছে, আর তাতেই বিনার দেহখণ্ডগুলো গড়িয়ে গড়িয়ে এক এক করে ভেসে যাচ্ছে জলের স্রোতের মধ্যে। বিনা তার এই অভিশাপের জীবন শেষ করে ধীরে ধীরে পাড়ি দিচ্ছে পরলোকের পথে, তার আদরের মেয়ে ফিরকির কাছে। ওর দলের বাকিরাও জল ভরা চোখে তাকিয়ে থাকে সেই দিকে। তারাও ভাবে কবে তাদেরও এই অপেক্ষার অবসান হবে, এই অভিশাপের জীবন থেকে মুক্তি পাবে ওরা। ধীরে ধীরে আকাশ লাল করে সূর্য ডুবে যেতে থাকে। শেষ বেলার রংটা এসে পড়েছে সমকের চোখে মুখে। এ যেন কোনো কাগজের রঙিন ফিরকির রং, যেন কেউ বলছে, যাও সমক, নতুন দিন আসবে, আবার নতুন করে সব শুরু করো, নতুন করে সব শুরু করো। কিন্তু সব শেষ হয়েও কি শেষ হলো? বাহারপুরের ঘটনা কি তবে এখানেই শেষ? সামনে ঘটা দৃশ্য দেখে তো তা মনে হয় না। কারণ যেদিন বিনা সর্দারনির শেষকৃত্য হলো, সেদিন সন্ধ্যাবেলা একটা আধো আলোকিত ঘরে বসে থাকতে দেখা গেল একটা অবয়বকে। আধো আলো আধো অন্ধকারে তার হাতে ধরা একটা বেনির শেষ অংশ, যাতে শুকিয়ে যাওয়া বেল ফুলের মালার কিছুটা জড়িয়ে আছে তখনও। কি চিনতে পারছেন না ওটা কার বেনি? মনে পড়ছে যে বিনা সর্দারনি কি বলেছিল, তার সেই অন্তিম বারের সতর্কবাণী? দেখিস
দেখিস আমার অন্তিম সংস্কারের সময় ভুল করেও যেন আমার বা আমার ব্যবহারের কোনো জিনিসের একটা টুকরো না পড়ে থাকে। ভুল করেও না, না হলে কিন্তু চরম সর্বনাশ। আপনারা শুনছিলেন বিশ্বদীপ সরকারের কাহিনী চেটুকতন্ত্রম। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের নতুন শ্রোতাদের উদ্দেশ্যে বলা, আমাদের গল্পগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।